আমাদের সংবিধানের একদম প্রারম্ভেই যেটা সেখানেই লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ এই এত তারিখে ইত্যাদি ইত্যাদি করেছি। তার ৩-৪ লাইন পরে আছে আইনের শাসন, মৌলিক অধিকার, এইগুলো সব প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমরা ইত্যাদি করেছি। অর্থাৎ একদম প্রথম থেকেই যে কথাগুলো বলা আছে, বলা বাহুল্য গত ৫৩ বছরে আমরা অনেক কিছুতেই উন্নতি করেছি, এটা বলবো না, এটা বলবো না যে কিছুই হয়নি তা না, কিন্তু আমাদের অগ্রসর হওয়াটা ওই বানরের, ওই তৈলাক্ত বানরের বাস চড়ার মতন হয়েছে আর কি। আমরা কখনো একটু এগিয়েছি, আবার ধপাস করে নিচে পড়ে গেছি, আবার উঠেছি ইত্যাদি আমরা নানানভাবে দেখছি। আমি মনে করি আল্লাহর রহমতে 24শে জুলাই আগস্টের যে পরিবর্তনটি, আমরা অনেকে নানানভাবে বলতে পারি ওর অবদান তার অবদান ইত্যাদি, কিন্তু একটা কথা কিন্তু ভালো করে চিন্তা করি না যে সব কিছুর উপরে আল্লাহ তাআলার নিশ্চয়ই একটা বিশেষ ধরনের আছে, ছিল বলেই এই ধরনের হয়েছে। এই জিনিসটা বুঝতে হবে, কারণ না বুঝলে মনে হবে আন্দোলন দুদিন পরে ভুলে যাব। ওই যে আমাদের প্রারম্ভিকভাবে যে সূরা যে আয়াতটা পাঠ করে তেলাওয়াত করলো, সেখানে বললো তোমরা যা বলো তোমরা তা বিশ্বাস করো না বা ভাবো না বা ইত্যাদি, এই যে কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের আদি বিশ্বাসটাই বুঝতে হবে যে আমাদের একটা নিয়ন্তা আছেন, এবং আমরা যে যতই যা করি, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, একেবারে যে যাই বলি, যত বুদ্ধিমান মনে করি নিজেদেরকে, আলটিমেটলি ডিসিশনটা কিন্তু নাটাই যার হাতে, তার কাছ থেকে। তা সুতরাং সেই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলেই আমাদের বাজেটের বাস্তবায়ন, তারপরে বাজেটের বৈশিষ্ট্য কি অবস্থা, এগুলো বুঝতে আশা করি অসুবিধা হয় না। এবারের 25-26 যে বাজেট আসছে, সেটা গত 24-25 বাজেটের চাইতে অবশ্যই ভিন্ন হতে হবে। কারণ 24-25 বাজেট যখন বানানো হয়েছিল, সেটা ছিল একটি নির্বাচনের বছর। ক্লাসিক্যাল নিয়ম অনুযায়ী নির্বাচনের বছরে 2টা বাজেট হয়। একটা হচ্ছে প্রথম 6 মাস যারা পুরনো থাকেন তারা বাস্তবায়ন করবে, আর পরের 6 মাস ওনারা একটা ধারণা দিয়ে যান যে সরকার আসবে তারা ঠিক করবে। এই গতবারই এর আগে আমাদের যে কটা নির্বাচনের বছর ছিল, আমাদের প্রায় নির্বাচনগুলোই ওই বছরের অর্ধেকে হয়। অন্যান্য সব বছরগুলো কিন্তু নির্বাচনের সময় তারা কিন্তু বলতেন যে আমি এটা করে যাচ্ছি, কিন্তু পরের সরকার বা ইত্যাদি করবে। গতবারই একমাত্র ব্যতিক্রম ছিল, তারা ঘুণাক্ষরেও একবারও বলেন নাই যে এই বাজেট আমি এই জুন পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত, পরের। তারা এমনভাবে বাজেট দিয়েছেন যেন পৃথিবীতে কিছুই ঘটবে না কিয়ামত পর্যন্ত, এবং সব কিছু ঠিক থাকবে। এইভাবে বিরাট একটা ব্যয়ের বাজেট, বিরাট একটা তারা দিয়ে গেছেন আর কি। আর এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সেই পুরনো বাজেট, সেই ব্যয়ের বাজেটটা ঠিক রেখে আমরা কিন্তু চলতেছি। ব্যয়ের বাজেটের কতটুকু করেছি যে ওই বড় বড় প্রকল্পের হয়তো খরচটা বা যেটা হচ্ছে সেইটা হয়তো থামানো আছে বা আছে, কিন্তু এটা বুঝতে হবে একটি অত্যন্ত ভঙ্গুর অর্থনীতির নিয়েই এই যে পরবর্তীকালের যে যাত্রা শুরু, সেটার থেকে কাটিয়ে ওঠা এবং সেইটার জন্য যে সংগ্রাম চলছে, এবং এটার প্রেক্ষাপট এবং ভিন্ন অন্যান্য আগের তুলনাগুলোর তার চাইতে, যার জন্যে এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে। তো সুতরাং এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে 25-26 বাজেটটি কিন্তু আসলে হবে একটি অন্য ধরনের, এই অর্থে বলছি আকারে সাইজে ছোট হবে অবশ্যই। কারণ ওই অকাজের বা অপব্যয়ের, আত্মসাতের, টাকা ঘুরানোর ফেরানোর এইসব ধান্দা এখানে থাকবে না, থাকতে পারবে না, থাকা সম্ভব হবে না, উচিত হবে না, কারণ বাজেট নাই, কিছু নাই, টাকা পয়সার সেই ধরনেরই আছে। বরং যেটুকুই থাকবে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাস্তবযোগ্য করতে পারি, তাহলেই মনে করি সেটাই পুষ্টিকর হবে দেশের জন্য। সুতরাং এই কথাটা মনে রাখতে হবে আর কি। এখন সার্বিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি বা আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে, আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, সব কিছু থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় নিজস্ব অভ্যন্তরীণ রেভিনিউ, এটাও যেমন অর্থনীতি যেহেতু খারাপ,
সেহেতু রেভিনিউ খারাপ, অটোমেটিক্যালি হবে। এখন এর থেকে আমাদের কিছু বিকল্প পথ বা বিকল্প ব্যবস্থায় আমাদের যেতে হবে। গতকাল আমরা জাকাত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের যে অনুষ্ঠানটা করা হয়েছিল, সামনে রোজার মাস আসছে বলে, সেখানে বাণিজ্য উপদেষ্টা মহোদয় এসেছিলেন। আমরা যেটা বলতে চাচ্ছি বা বলি সেটা হচ্ছে, এই যে সরকার দ্রব্যমূল্যের যে কষাঘাত বা যে অবস্থা, ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে, আমাদের ছোট ছোট শিল্প কারখানা বা এগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন খুব যথার্থই বলেছেন যে উৎপাদন যদি এখন থেমে যায় বা না থাকে, কর্মসংস্থান যদি না থাকে, তাহলে এই অর্থনীতি কিন্তু আমি যতই দোয়া দরুদ পড়ি হবে না, এটা দাঁড়াতে পারবে না, দাঁড়ানো খুব কঠিন। সেইগুলোর জন্যেই আমরা বলেছি বা বলতে চাচ্ছি যে আমাদের সমস্ত জাতিকে, আমাদের একটা বিরাট পটেনশিয়াল একটা আর্থিক খাত আছে, সেটা হচ্ছে জাকাত। আমরা জাকাত দেওয়ার ব্যাপারে যদি সকলকে উদ্বুদ্ধ করতে পারি এবং সবাই যদি দায়িত্বশীলতার সাথে জাকাতের টাকা যদি দিতে পারি, তাহলে সেই টাকা দিয়ে গভর্নমেন্ট, জাকাত কাদের দেওয়া হয়, যে ওই দরিদ্র বা যে জাকাত প্রাপক তাকে তো দেওয়া হয়, ওই টাকাটা যদি আমি ঠিক মতন দিতে পারি, আমার সোশ্যাল সেফটি নেটের আর আলাদা করে বাজেট, আলাদা করে পয়সা আর লাগে না। বরং ওই সোশ্যাল সেফটি নেট করে ওদেরকে যদি আমি ঠেকাতে পারি দ্রব্যমূল্য বা আরও অন্যান্য সমস্যার থেকে, তাহলেই আমার এদিকে শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটের জন্য আমার অত হাহাকার করতে হয় না। আমি করে তো, অর্থাৎ আমি এখানে পদ্ধতি পাল্টানোর ব্যাপারে বলছি, সম্পদ সংগ্রহের ব্যাপারে বলছি। কারণ জাকাত কম্পালসারি, এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা আমার নিজের ব্যক্তিগত দায়িত্ব। আই মাস্ট পে 2.5 টাকা আউট অফ 100 টাকা। আমি মালিক কিন্তু প্রকৃতপক্ষে 97.5 টাকা, 2.5 টাকার মালিক কিন্তু আমি না। এবং এই 2.5 টাকা না দিলে, এই 2.5, হ্যাঁ মিনিমাম তো বটেই, এই 2.5 টাকা না দিলে আমার এই 97.5 টাকা কিন্তু হালাল না, এটা কল্যাণকর হবে না। জাকাত শব্দের অর্থ কিন্তু বরকতময়, মানে বরকত হয়, একটা প্র্যাকটিক্যাল। আরেকটা হচ্ছে আপনার এই আয়ের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যই আমি জাকাতের কথাটাকে এই জন্যই বলছি যে আমার ভিতরে সেই পটেনশিয়ালিটি আছে। আমরা আসলে গঠনমূলকভাবে এটা করছি না, নিচ্ছি না, দিচ্ছি না, প্ল্যান করে দিচ্ছি না। আমরা বড় একটা কোম্পানিকে বলে দিতে পারি যে তোমার যে জাকাত আসে, ঠিক আছে, ময়মনসিংহ বিভাগের শিক্ষার বা গরিব বা ওদের এই বিষয়ে তুমি দায়িত্ব পালন করো। আমি যদি ওরে বলে দিই যে এইভাবে করো, তাহলে কিন্তু সরকারের ব্যয়ের বাজেটের অনেকটা জিনিস যাবে, চলে যাবে। এবং অপব্যয় অপচয়ের ব্যাপারটার সাথে অনেকগুলো ব্যাপার জড়িত। আমি গতকাল দেখলাম অফিসার্স ক্লাবের থেকে আশেপাশে বিরাট বিরাট ছবি দিয়ে হাব হাব হাব, মানে কি হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বোধহয়, তাদের একটা কি নির্বাচন হবে সম্ভবত, তাদের অত বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড প্রচারের দরকারটা কেন? তাদের কাজ হচ্ছে তো একটু পবিত্র জায়গায় মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, তাদেরকে সেবা দেওয়া তাদের প্রফেশনাল দায়িত্ব। সেইটাই নির্বাচিত হওয়ার জন্যে তারা যে করছে, এখানেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদ্দেশ্য বিধির ভিতরে কিন্তু সমস্যা আছে। আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ভালোভাবে গড়ে উঠছে না কেন, জবাবদিহিমূলক হচ্ছে না কেন, যে আমরা নির্বাচনে এত খরচ করি যে পরে আমার জন্যে ওই টাকা উঠানোটা আমার একটা ব্যাপার হয়ে যায়। আমার সব প্রিয় সহকর্মী নাসির যেটা বললো শিক্ষার ব্যাপারে, আমি শিক্ষকদের 7 লাখ না 8 লাখ টাকা না দিলে তার নিয়োগ হচ্ছে না, তার বদলি হচ্ছে না। তো ওই 7-8 লাখ টাকা দিয়ে ওই শিক্ষক কী করবে? কি নৈতিকতা আমার শিখাবেন আমার ছেলে মেয়েদেরকে? ওই টাকা তোলার জন্যই তো সে কোশ্চেন আউট করে দেবে, তার বাড়ি দিয়ে তার খাতা লিখে দেবে, ও তার যা ইচ্ছা তাই করে দেবে। ওই লেখাপড়া দিয়ে তো আমার কোনো কাজ হবে না, ওই হবে না। ওই দক্ষিণ আফ্রিকার, আমি এরপর মেন পয়েন্টে আসতেছি, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটির গেটে একটা বাণী লেখা আছে। সেখানে তারা বারবার বলেছে এই পরীক্ষা সিস্টেমকে, মানে মূল্যায়নের সিস্টেমকে ভালো করো, কারণ তা না করলে এরকম জোড়াতালি দেওয়া পরীক্ষা, নাসির উদাহরণ দিচ্ছিলেন, জোড়াতালি দেওয়া পরীক্ষায় যদি একজন ডাক্তার পাশ করে, ও রুগী সব মেরে ফেলবে। একজন বিচারক যদি নির্বাচিত হয়, ও বিচার ব্যবস্থাকে শেষ করে দেবে। একজন ইঞ্জিনিয়ার যদি এই অবস্থায় যদি ইঞ্জিনিয়ার হয়, ও বিল্ডিং ভেঙে যাবে, ওর কোনো কাজ হবে না। শিক্ষক, সে সব কিছুকে শেষ করে দেবে। আমরা আমাদের উদাহরণ বেশি দেওয়ার অবকাশ নেই যে আমরা কোন অবস্থায় আছি।
তা সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে, মূল্যায়ন ব্যবস্থাকে করতে হবে। সেটা করলেই আমার মনে হয় আমাদের শর্টকাট কোনো পথ নেই। পথ হচ্ছে যথাযথভাবে প্রত্যেকে নীতি নৈতিকতা জ্ঞান অবস্থায় হলে যদি আমি করি তাহলে আমাদের ভিতরটায় আসবে। সেই জন্য আমি জাকাত অর্থনীতির দিকে জোর দিচ্ছি। রাষ্ট্রকে আমরা গতকালই বলেছি পরিষ্কার করে, সরকারের কিছু করতে হবে না। সরকার শুধু এইটুকু অ্যানাউন্স করুক বা ব্যবস্থা করুক যে যেসব জাকাত প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আছে, তারপরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, আরও যদি কারুর লাগে আপনি তাদের লাইসেন্স দেন, দিয়ে বলতে হবে যে এখানে দেবেন। এবং এখানে একটা থাকবে, রাষ্ট্রের কিন্তু একসময় দায়িত্বই ছিল জাকাত নেওয়া এবং বিলি করা। সেইটার দায়িত্বটা অন্তত এইটুকু করুন যে সকলকে বলতে হবে যে এটা আপনার জাকাত দিতে হবে, জাকাত দেন। এইটাকে উৎসাহিত করার জন্যে আমি রেয়াত দেব, ওই না, ওই যে কী বলে প্রত্যর্পণ না, রিবেট না, আমি রেয়াত দেব। অর্থাৎ আপনি পরিষ্কার আমার এসে দেখাবেন যে আমি এই ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনে অথবা এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যারা রেজিস্টার্ড হতে হবে সেই প্রতিষ্ঠান, তার অডিট থাকতে হবে, তার 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 থাকতে হবে, কারণ এটা খুব দায়িত্বপূর্ণ কাজ, জাকাত নিয়ে তা খরচ করা। তো সুতরাং আমি এত জমা দিয়েছি, ঠিক আছে, আপনার এই টাকার উপরে আমি কোনো ট্যাক্স ক্যালকুলেট করবো না। অর্থাৎ ওই অ্যালাউবল এক্সপেন্ডিচার যারা বলে বা অথবা যেটা আমি রেয়াত বলি, এই নিশ্চয়তাটা শুধু দিলে নিশ্চয়ই একজন জাকাত প্লেয়ার আমার কিছু রিবেট দেন, আমার কিছু ফেরত দেন, এই কথা বললে তো ওনার জাকাতেরই নিয়ম ভুল হয়ে যাবে। যে মনে হবে যেন উনি কিছু ফেরত পাওয়ার জন্যে করছেন। আবার ওই ফেরত দেওয়ার জন্যে আমার অফিসারও ক্যালকুলেট করতে যাবে যে সেখানে মোলামলি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু নিয়মের একবারে পুরোপুরি হবে। আমার নিয়মকে আমি এইগুলো সার্বিকভাবে বলছি। আমাদের যে রেভিনিউ, আমাদের যে রিফর্ম কমিশন, আমরা কিন্তু প্রথম লাইনে এটাই লিখে দিচ্ছি, মেক ইট সিম্পল, মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল, মেক ইট ইমপ্লিমেন্টেবল, আদারওয়াইজ কিচ্ছু হবে না। কারণ সুতরাং আমি সহজ করে দিয়ে আমি এইটাকে যদি এই দিকে করতে পারি তাহলে আমাদের রেভিনিউ বাজেটে খরচের যে ব্যাপারটা সেখানে, এবং সেখানে আমরা জবাবদিহিতে এগুলো করতে হবে। আমি সেই জন্য তিনটে জিনিস আমি বিশেষ করে সবার কাছ থেকে নোট করে যেটা বুঝেছি সেটা হচ্ছে আমাদের কাস্টমার আর বিজনেসম্যানের মধ্যে অ্যালাইনমেন্ট হতে হবে। আমরা যখন ভ্যাটের দাম বাড়াচ্ছি শুধু বিজনেসম্যানরা এসে বলেন হ্যাঁ ওই ভ্যাটের ওইটা কমান ইত্যাদি, ওই যে বড় যে কনজিউমার তার যে কি সমস্যা হচ্ছে তার কথা বলা হচ্ছে না বা শোনা হচ্ছে না বা সেও দায়িত্ব পালন করছে না। আমরা ওই যেসব দোকানে দিয়েছি, ইএফডি মেশিন দিয়েছি, সেই ডিভাইস দিয়েছি, অনেকে রিসিপ্টটা নেন না। রিসিপ্টটা নিলে কিন্তু মেশিন থেকে বেরোলে রিসিপ্টটা নিলে কিন্তু টাকাটা আমার সরাসরি সরকারি কোষাগারে চলে যায়। আর আপনি যদি রিসিপ্টটা না নেন, উনি যদি শুধু এমনি লিখে দেন আপনাকে, তাহলে তো হবে না। হ্যাঁ, সুতরাং ওই দুই পক্ষের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে যে আমি তোমারে করি। আপনি ওদিকে ওনার কাছ থেকে ভ্যাট ঠিকই নেবেন আর এদিকে ম্যাক্সিমাম লোক ওটা জমা দেবেন না, এটা তো বলতে অসুবিধার কিছু নাই। যে আমার বোধহয় কত 5 লাখ কত বোধহয় দোকানদার রেজিস্টার্ড দোকানদার আছে, মাত্র 3.5 লাখ না কত যেন ওই টাকা জমা দেয়, অধিকাংশ দেন না। ওই যে অনেকে দেন না বা দিতে পারেন না বলেই ওই শর্টফলটার জন্যেই আমার ওই যে যারা রেগুলার দেয় তাদের উপরই আমার নতুন আইন চাপ করতে হবে। সুতরাং কাস্টমার আর বিজনেসম্যানদের অ্যালাইনমেন্ট লাগবে। আর একটা হচ্ছে ট্যাক্স কালেক্টর আর ট্যাক্স পেয়ারের সাথে অ্যালাইনমেন্ট লাগবে। ট্যাক্স পেয়ার ট্যাক্স আমি নেব, ইউ আর সম্মানিত করদাতা, আপনার সাথে আমার সম্পর্কটা সেইভাবে হবে। আমি কেন আপনার একটার পর একটা বড় নোটিশ দিয়ে আমি কয়েকদিন আগেও আমি একজন দেখছি সে লোকের পর হয় কিন্তু 2.5 কোটি টাকা কত কথা, তারে ওই 2-3 বার চিঠি দেওয়া দেবী করে আপনি এই জরিমানা সেই 18 কোটি টাকা করা হয়েছে। তো ও তো ভয়টাই পেয়ে উত্তর হয়ে গেছে তার আছে। আমি বলি এখানে ওই যে নাসির কিছুক্ষণ আগে বললেন যেটা যে এখন ওই করা হয়েছে না, আগের কি একটা বললাম ওই যে ওই ইফেক্ট না অ্যাডভান্স আগের থেকে নেওয়া, হ্যাঁ না নেওয়ার ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমি নাসিরের সাথেও করে বলছি, প্র্যাকটিক্যাল কথা বলেছেন, আপনারা প্রশিক্ষিত হন, মানে আপনাদের কর্মচারীদের বা হ্যাঁ প্রশিক্ষিত হয়ে ইউ স্ট্রংলি স্ট্যান্ড আপ। আপনি বলবেন ওই করদাতা অফিসারকে বলবেন ঠিক আছে আমার কত হয় আপনি হিসেব করেন, বলছি আমার দাবিনামা দেন, আমি ওইটা প্রোটেস্ট করে দেখে তারপরে আপনার দেব। ওই মোলামলি করতে যাওয়ার পয়েন্টে গেলেই কিন্তু দুর্বলতা হয়ে যাচ্ছে, পরস্পরের দুর্বলতা হয়ে যাচ্ছে। স্ট্রং হতে হবে,
এবং আমরা যে সংস্কার যে করছি আমরা কিন্তু এই মৌলিক কয়েকটা জিনিস খুব স্পষ্ট করতেছি যে ট্যাক্স পেয়ারের এম্পাওয়ারমেন্ট, ট্যাক্স পেয়ারের যাতে এই ধরনের কোনো না হয় সেইগুলো তাদেরকে দিতে হবে। আপনি একটা কেস ডিসপোজাল করার জন্য আপনার টাইম বেঁধে দেওয়া থাকবে। আমি একটা দরখাস্ত লিখে আপনার পিছনে ঘুরতেই থাকলাম, তারপর 2 দিন পরে আপনি ওইটার উত্তর দিলেন না, তারপর আরেক ধরনের কথা বললেন, এইসব হবে না। ইট অল মাস্ট বি ট্রান্সপারেন্ট, এবং সেটা হলেই তখন এটা হয়ে যাবে আর কি। আর এআইটির ব্যাপারেও যুক্তিটাও ঠিকই বলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে আমি এআইটি যেটা দিয়েছি, আমরা এটা খুবই স্পেসিফিক পরীক্ষা করে বলে দিচ্ছি। আমার এআইটি হয়তো 100 কোটি টাকার থেকে আমি এআইটি 1 কোটি টাকা দিয়েছি, হ্যাঁ, ওই যে পার্সেন্টেজে যা আসে 10% তো, হ্যাঁ এআইটি, হ্যাঁ। তো যাও যেটা দিয়েছি, পরে যখন আমার ক্যালকুলেট করে দেখা যাবে যে আমার ট্যাক্স ওইটাই হয় না, তো তাই তো আমার ওই টাকাটা ফেরত পাওয়ার কথা। এই ফেরতের বিষয়টা আমাদের কেন সিস্টেমের ভিতরে এখনো এস্টাবলিশড হয়নি বা হয়নি, এইটার ব্যাপারে আমরা বিশেষভাবে জোর দিয়েছি। কারণ তাহলে আমার এআইটি দিতে অসুবিধে নেই, কারণ আমি উৎপাদন পর্যায়ে এটা দিতে যেই যদি আমার খরচ ওখানেই বেড়ে যায়, আমার পুঁজি শর্ট হয়ে যায়, আমি ইভেন পরে যে ট্যাক্সটা পে করবো সেটার টাকাও যদি আমার না থাকে, তাহলে তখন আমি কি করব? এটা সেই জন্য দুজনের ভিতরে এটার থাকার ব্যাপারটা হবে। আর এখানে আমরা যেটা স্টাডি করে আমরা যেটা দেখেছি, দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট করতে হয়েছে, আমরা সাজেশন দিয়েছি বা দিচ্ছি। একটা হচ্ছে ওই যে বলেছেন ওই কর রাজস্ব বিভাগ আর কর নীতি বিভাগ, মানে নীতি বিভাগ দুটো আসলে আলাদা হতে হবে, এবং দুজনেই প্রাজ্ঞ, তারা যে সার্ভিসে তারা যে আছেন তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই অভিজ্ঞতা অর্জন করেছেন তারা, ওই যে বললো বহুদিন যাবতে একটা অফিসার ওখানে থেকে অভিজ্ঞতা হয়েছে, তার অভিজ্ঞতাটাকে সম্মান করতে হবে, ইয়ে করতে হবে। তো সুতরাং সেইটা করে দুটোকে আলাদা করলে এটা আমি মনে করি অ্যাবাউট 24% অফ প্রবলেম হয়ে যাবে। কারণ ওই যখন তখন আপনি এছাড়াও জারি করবেন, তারপরে কনসিস্টেন্সি থাকবে না, কন্টিনিউটি থাকবে না। আমরা আরেকটা বলতে চাচ্ছি, আমরা সাজেশন দিয়েছি আজকের এই সভাতে, আমি খুব উপকৃত হচ্ছি যে আমরা অনেকগুলো মৌলিক সাজেশন পেয়েছি, এবং এটা আমাদের আমরা যেটা বলেছি যে কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি থাকতে হবে। আপনি যদি একটা নতুন ট্যারিফ দেন, মিনিমাম 5 বছর এটা বলবৎ থাকবে, তাহলে যিনি বিনিয়োগ করেন তিনি এটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার ওরা, অর্থাৎ প্রত্যেক বছর যদি দেখে যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তাহলে তো উনি বিনিয়োগে স্বচ্ছন্দ বোধ করবেন না। এবং সবসময় লক্ষ্য রাখতে হবে ওই যে আমার নিজস্ব দেশীয় শিল্প, দেশীয় ব্যবস্থা, এগুলো যাতে গড়ে ওঠে সেইভাবেই আমার দৃষ্টিভঙ্গি থাকবে। আমি বিদেশি ইনভেস্টরকে ওই কটা ডলার পাবো বলে মানে আমি তাকে ডাকলাম, কিন্তু ডেকে তো আমি আমার দেশের আমি সিমেন্ট সেক্টর কথা বলতে পারি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বিনিয়োগ বোর্ডে থাকার সময় আমি দেখেছি যে হোলসিম একটা কোম্পানি আমার যমুনা সেতুতে সে দিচ্ছিল, কী বলে, সাপ্লাই দিচ্ছিল। কেউ এসে বলল ওনারে যদি আপনি এখানে 200, বেশি না 200 টন করার মতন একটা ক্ষমতার একটা দেন, তাহলে ওর ওখান থেকে ক্লিয়ে দেয় নিয়ে করে, এবং তাতে আপনার যমুনা সেতুতে ওর খুব সহজে সাপ্লাই দিতে হবে। এই কথা বলে সে আমার নারায়ণগঞ্জের ওখানে, হ্যাঁ, ওই যে মেঘনার পাড়ে 33 একর জমি, মাত্র 17 লাখ, আমি টাকা পয়সার কথাটাই ফিগারটা তো বলতে পারছি না, আমাকে দিয়ে দিতে হলো 99 বছরের লিজ দিয়ে। আচ্ছা, নিয়ে এসে কী করলো, সে এসেই আমি দেখলাম ওখানে আমার আশেপাশে যত ছোট ছোট আমার নিজস্ব যে ছিল সিমেন্টের, সেগুলো সব খেয়ে ফেললো। খেয়ে ফেলে সে আস্তে আস্তে দেখা গেল আমরা না বলে, আমি বিনিয়োগ বোর্ডে আমরা লাইসেন্স দিয়েছি, আমরা না বলে সে অফশোরে বাইরে সে বিক্রি করলো হোল সিমেন্ট আছে, হুন্দাই আগে ছিল হুন্দাই, হোল সিমেন্ট বিক্রি করলো। আমি বললাম, আমরা বললাম সিরিয়াসলি মোকাম্মেল হক সাহেব এবং আমরা বললাম, ও যদি আমার দেশে এসে রেজিস্ট্রেশনটা করতো তাহলে আমি কিছু ডিউটি পাইতাম, তারপর আমার কোনো পয়সা করি নাই। হ্যাঁ, আমার জমি কোম্পানিকে দিয়ে দিছি আর কি। আমাদের একজন মরহুম আর কি আইনজ্ঞ আমাদেরকে ফোন করে বললেন, আপনারা যদি এইরকম প্রশ্ন করতে থাকেন তাহলে দেশে ফরেন এফডিআই আসবে কি করে। আমি বললাম ওই এফডিআই আমার দরকার নাই, যে এসে আমার ছোট ছোট মাছগুলো খেয়ে ফেলাচ্ছে, তারপরে সে ওখানে বসে বসে লেনদেন করতেছে আমার জন্য। এইভাবে কি কথা বলে দিলাম আর কি হলো, যাই হোক, আমি উদাহরণটা দিচ্ছি এই জন্যই যে আপনি দেখেন আমার দেশে যে কটাই ভালো কোম্পানি বিদেশি আসছে, তারা কিন্তু আমার দেশের থেকেই
টাকা নিয়ে কথা ছিল, কিন্তু আমাদের ফরেন শিল্পনীতিতে পরিষ্কার লেখা আছে 3টে জিনিস হলে আমি ফরেন কারেন্সি একটা হচ্ছে ফরেন কারেন্সি তারা আনতে হবে, 2 হচ্ছে টেকনোলজি, নতুন টেকনোলজি আনবে, 3 হচ্ছে শিল্প ঘন, মানে কি শ্রম ঘন শিল্প হতে হবে, মানে আমার মানুষের চাকরির দরকার। কিন্তু যে কটা আমার এখানে বড় বড় হয়েছে এদের লোক সংখ্যা, ওই গ্রামীণ ফোনের লোক সংখ্যা ওই 470 জন। ও আমার দেশের লোকগুলোর আরও বরং সরিয়ে দেয়। ঠিক একই অবস্থা আপনার এই তথাকথিত সিগারেট, তারপরে আরও কিছু কিছুতে আপনার দেখেন। আমার কিন্তু কোনো শ্রমঘন শিল্প কিন্তু বিদেশি এর থেকে হয়নি, আর টাকাও সে আনে নাই। আমার এখান থেকে সিন্ডিকেট করে আমার ব্যাংকের থেকে লোন নিয়ে ওইটা দিয়ে সে পূরণ করে গেছে। আমি জাস্ট ওইভাবে বললাম যে আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে যে আমার দেশীয় শিল্প, দেশীয় এগুলোকে রাখা, সেইগুলোর জন্য আমরা করছি। এটা গেল ওই সেপারেশন অফ কালেকশনের বিষয়টা। আরেকটা হচ্ছে মেন হচ্ছে অটোমেশনটাও আমরা খুব ইনডেপথ স্টাডি করে বলেছি পরিষ্কার করি। আমার দেশের লোক আছে, আমার অফিসাররা আছে, দে নো এভরিথিং, লেট ইট বি ডান বাই দেম। আমার দেশীয় কোম্পানি, দেশীয়, কারণ আমি ওই বিদেশি লোন নিয়ে, বিদেশি ভেন্ডর দিয়ে তার কাছে করতে দিয়ে 2 দিন পরে সে আমার ট্যাক্স ফিগার সব নিয়ে চলে গেল। ওই যে ভিয়েতনাম গেছে, তারপরে আরও কোন জায়গায় ওরা নিয়ে গেছে, আর আমি এটা করতেই পারতেছি না। ও করতেছে ওর ব্যবসা, এক কোম্পানির পরে আর এক কোম্পানির আনে, এক সফটওয়্যারের পরে আর এক সফটওয়্যার আনে, আর একটা করে প্রকল্প করে। আর আমাদের এখানে যারা এ করে অফিসাররা, ওই ঠিক আছে আমি এই প্রকল্পে আছি, ভালো আছি, 2 দিন পরে উনি চলে যায়, সব কিছু নিয়ে চলে যায়। আমার এখানে কিন্তু কিছু স্থায়ী হয়। আমরা এইটাই অটোমেশনের ব্যাপারে পরিষ্কার করেছি, পুরোটাই স্টাডি করি যে আমাদের প্রত্যেকের সাথে ইন্টারফেসিং থাকতে হবে, সিস্টেম করতে হবে। আমি বললাম আমি নিজে এনবিআর অটোমেটেড হলে তো হবে না, আমার আপনার ব্যবসায়ীর সাথে আমার লিঙ্ক থাকতে হবে, আপনার লোকেরও আমার সাথে সিস্টেমের ভিতরে ঢুকতে হবে, আমার কাস্টমসের সাথে ট্যাক্সের সাথে ভ্যাট উইংয়ের আমাদের থাকতে হবে। আমরা সেইভাবে একটা কম্প্রিহেন্সিভ একটা হোলিস্টিক নিয়ে আমরা করার ব্যবস্থা করছি এবং বলছি যে এটা যা কিছু করেন আমাদের অফিসাররা, আমাদের দেশের ভেন্ডররা, তারা করবে, এটার সাথে যুক্ত থাকবে। তাহলে হবে কি, কোনো সমস্যা হলে তারা সমস্যা ডেকে ঠিক করে নিতে পারবে। আর এখন ওই বাইরের একজনের দিলে সে আমার চাইল ছিল সব নিয়ে চলে গেল, তারা ডাকতে গেলে আমার আবার উল্টো পয়সা দিতে হবে। আমার এটা করার দরকার, আমি আমার হোমগ্রোন সিস্টেমে আমরা এটা করবো। তো যাই হোক, আমার মনে হয় মোটামুটি অনেকগুলো জিনিস আমরা করেছি। আমি প্রথমেই খুব উপকৃত হয়েছি, আমি IBWF-এ বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমার 2জন সহকর্মীরা, আমরা পাশে আমার ব্যাচমেট, আমরা একসাথে এসেছিলাম। আর তো নাসির আমার খুব অত্যন্ত স্নেহভাজন, আমার সময় কমিশনারে ওনার গিয়েছিল এবং খুব প্র্যাকটিক্যাল। আমি দেখলাম এখনও সেই চিন্তা ভাবনাগুলো তার সেইভাবে সে ধরে রাখছে এবং বলছে, এটা গুড। আমি মনে করি যে এটা খুব দরকার। তো সেই জন্যেই আমরা এখানে আজকের এই আলোচনাটাকে সবাইকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এটা এইরকম না যে বাজেটের আলোচনা করছি বলেই আমার ওখানে এতে এত % দেন, ওইটারে দেন, আমরা সেই আলোচনা কিন্তু করছি না। আমরা করছি মেন থিমের উপরে, প্রসেসের উপরে। এবং আপনারা অত্যন্ত সুন্দরভাবে অনেকে বলেছেন আমার এগুলো খুব কাজে লাগবে। আমরা এগুলো আমাদের দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে আমরা এটা চালাবার চেষ্টা করছি। তো সেই জন্যেই চা শ্রমিকদের বিষয়টা বলেছেন, খুব স্পেসিফিকভাবে বলেছেন, একটা মাইক্রো লেভেলে একটা গ্রুপে বলেছেন। আমি একটা কথা বলি, এই হবে আমাদের বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় বা আমাদের শিল্প মন্ত্রণালয়, আমাদের সকলের এখন দৃষ্টিভঙ্গি একটা হওয়া উচিত, লক্ষ্যমাত্র। আমরা আমাদের শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্যকে আগে প্রথমে করব, ঘুরাবো, চালু করব, জোরে সোরে চালু করব। প্রয়োজন হলে আমি সাবসিডি দেব, প্রয়োজন হলে আমি অন্যভাবে করবো। আমি জাপানের উদাহরণ দিই, হক ভাই জানেন, জাপান এইরকম 1997 সালে কিন্তু এই ধরনের একটা সমস্যায় পড়ছিল। তার আর এত ব্যাংকগুলো লোন হয়ে গেছে, মানে সেক্টরগুলো লোন হয়ে গেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে একদম, এবং আস্থা থাকতেছে না, মানুষ আর ব্যাংকে টাকা জমা চাচ্ছে না, সমস্যা হচ্ছে। তারা নিজেরা কি করলো, নিজেরাই 683 ট্রিলিয়ন ইয়েন তার নিজের গাড়ির পয়সা, মানে সরকারের, দিয়ে দিল সব ব্যাংকগুলোর, যে আগে তুমি সারভাইভ করো। তুমি সারভাইভ করলে মানুষের আস্থা থাকবে তোমার উপরে, তোমার এখানে টাকা জমা দেবে, তুমি আবার অন্যদের লোন দিতে পারবা, করবা। ওই যে তোমার একবার লস হয়ে গেছে বলে তুমি ওখানে বসে ওখানে ডুবে যাইবা না। তো সেই জন্য আমাদের এখানে 2টা ভাগ, একটা চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে, সেটা আমি উদ্ধারের চেষ্টা করব।
করতেছি। এখানে কিন্তু আমি মনে করি আমাদের একটা সামাজিক ধিক্কার বোধ জেগে ওঠা দরকার। সরকার নিজে ওই ঋণ খেলাপি বা ওই টাকা নিয়ে গেছে তারে ধরবার জন্য আইনের পিছনে দৌড়াতেই থাকবে, আর তারে কিছু ধরলাম না এই করলে হবে না। এখানে আমাদের যেসব অ্যাসোসিয়েশন আছে, যে কোনো যার সেক্টরের আছে, তাদের পক্ষ থেকেও একটা ধিক্কার টাইপের একটা সিস্টেম আসতে হবে, অন্তত যেন বোঝে যে এই সমাজে আর আসা যাবে না। এই সমাজের কারণ কেন বলছি, দুটো কারণ। একটা হচ্ছে তারা এইগুলো নিয়ে গেছে বলে আজকে আমরা এই দুর্ভিক্ষে পড়ছি, এবং তার ওই ক্ষতিটাকে মেটানোর জন্যই সরকার আমার উপরে নতুন চাপ প্রয়োগ করতেছে। সেই জন্যই পরিষ্কার করে তাদের বলে দেওয়া দরকার, তোমাদের এই অন্যায়ের জন্য আজকে আমরা পুরো সবাই করছি। এটা শুধু এমনি না, এটা প্রচণ্ডভাবে বলতে হবে, এবং বলার সেই দৃষ্টিভঙ্গি না তৈরি হলে পর একা সরকারের পক্ষে, সরকার তো এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারি আসুক, এমনকি পরের আরেকটা সরকার, সে যদি ওর সাথে লিঙ্ক করে ফেলে, সে যদি ওর সাথে তোমরা তো চাচাতো ভাই ইত্যাদি এরকম করে ফেলে, তখন তো আর ওই কোনো বিচার হবে না, কোনো কথা বোঝা যাবে না। সুতরাং জনগণকেই আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের থেকেই এই দৃষ্টিভঙ্গিটা বেরিয়ে আসছে যে আমরা জনগণ, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রোটেস্ট করছি এবং এটা আমরা চাই। সুতরাং সেইটার দৃষ্টির থেকেই হায়দার ভাই যেটা বলেছেন, কথাগুলো আসলে অত্যন্ত সুন্দর, যে ওই নতুন বা যা কিছু করা হোক, মানসম্মত শিক্ষা, দক্ষ জনবল তৈরি করা, ব্যাংকিং পলিসিকে একটা সিস্টেমের ভিতরে আনা, এটা করা, এর জন্যই আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছা এবং ঐক্যবদ্ধতা। আমি আবার বলছি, আপনি লক্ষ্য করবেন অনেক বিষয় এখনই এই মাত্র 5-6 মাসের মধ্যেই মনে হচ্ছে যেন একজন এক একভাবে মনে মনে দুঃখ পাচ্ছেন বা বেদনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কোনো দরকার নেই। ইট ইজ উই আর টুগেদার, এবং আমাদের সকলের চিন্তা ভাবনার ভিতরে এই ঐক্যবদ্ধ চিন্তাটা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো পথ পাবো। আমি রেভিনিউ কমিটির আমরা যে সদস্যরা আছি, আমরা আপনাদের কাছে বেশ কৃতজ্ঞ, এবং আমরা আপনাদের এই চিন্তা ভাবনাগুলো রিফ্লেকশন করবার জন্য চেষ্টা করব। আপনারাও দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকে, সেটা জনগণ ব্যক্তি হিসাবে হোক, সেখানে আমরা বিজনেস হিসাবে হোক, অথবা রাষ্ট্রীয় পর্যায়ে যাদের আমাদের কর্ণধার আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের ব্যাপারেই হোক, প্রত্যেকের ক্ষেত্রেই আমরা যদি জনগণের কথা বলি, তাহলে জনগণকে সামনে রেখে, জনগণের কল্যাণকে সামনে রেখে সব কিছু ঢেলে সাজাতে হবে। আমি যেটা বলছিলাম উপসর্গের কথা, আমাদের সবচেয়ে মৌলিক সমস্যা বলে আমি মনে করি অথেন্টিসিটি গ্যাপ, যেটাকে আমি বলি। আমাদের কোনো কিছুর মধ্যে অথেন্টিসিটি নেই। আমরা কি বলি আর কি করি তার মধ্যে একটা মারাত্মক গ্যাপ রয়ে গেছে। বাংলাদেশের এই সংসদ ভবন এত সুন্দর করে ডিজাইন করা দুনিয়াতে খুব বেশি না, কিন্তু সংসদ ভবন থাকলেও সেখানে জনগণের ভাগ্যের ক্ষেত্রে যে খেলা হয় সেটাও সম্ভবত বিরল। আমাদের ইলেকশন হয়, কিন্তু সেটাও জনগণের ভাগ্য নির্ধারণের জন্য, কিন্তু জনগণের ভাগ্য, এই সিস্টেমটা এভাবেই ডিজাইন করা হয়েছে যে জনগণের ভাগ্যের সেই প্রত্যাশা পূরণ হয় না, তাদের স্বপ্ন বারবার ভঙ্গ হয়। আমাদের কোর্টস আছে, জুডিশিয়াল সিস্টেম আছে, কিন্তু সুবিচার পাওয়া সেখানে খুব মুশকিল। আমাদের একইভাবে ল এনফোর্সমেন্ট আছে এবং অনেক দেশের চেয়ে বেশ উন্নত, কিন্তু তারাই হচ্ছে আমাদের দেশের দুর্নীতিতে সবচেয়ে বড় সেক্টর। একইভাবে বাজেটটাও এই অথেন্টিসিটি গ্যাপের মধ্যে পড়ে আছে। আপনারা সবাই জানেন যে গত 2 দশকে আমাদের একটা বড় রকমের স্লোগান ছিল, যেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন, এবং সেই উন্নয়নকে ধারণ করেই আমরা পুরো জিনিসটাকে ঢেলে সাজাতে চেয়েছি, আমাদের সিস্টেমটাকে বিল্ড করা হয়েছে। কিন্তু আমরা এখন এসে জানতে পারছি যে আমাদের যত প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, যেই ধরনের চিত্র তুলে ধরা হয়েছে, তার মধ্যে বিরাট রকমের ফাটল রয়েছে, বিরাট রকমের হোল রয়েছে। এই যে কথা এবং কাজ, প্রত্যাশা এবং বাস্তবতার যে গ্যাপ, এটা যদি পূরণ করা সম্ভব না হয়, এটা যদি মেটানো সম্ভব না হয়, তাহলে সামনের দিনগুলোতেও বাজেট হবে, কিন্তু সেই বাজেটগুলো আমাদের প্রত্যাশা পূরণে কতটুকু কাজে লাগবে আমাদের ভাবতে হবে। একইভাবে এটার মধ্যে একটা সিস্টেমিক মিসঅ্যালাইনমেন্ট আছে। এই মিসঅ্যালাইনমেন্টে বলা যেতে পারে, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই, অবশ্যই আছে। যে কোনো ভালো দেশে
উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে ধরা হয় যে মৌলিক লেভেলে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে যেটা ন্যাশনাল ব্রডার ডেভেলপমেন্টকে সাপোর্ট করবে। এটা জানা কথা, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু জব ক্রিয়েশনে অতটা রোল প্লে করে না যেখানে অন্যান্য সেক্টর করে। এখন ইনফ্রাস্ট্রাকচার যদি এমন হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো করা হচ্ছে আসলে শুধু অবকাঠামোর উন্নয়নের জন্য নয়, বরং কিছু মুষ্টিমেয় মানুষের সম্পদ বাড়ানোর জন্য, দুর্নীতি করার জন্য, তাহলে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটা এক পর্যায়ে গিয়ে এমন অবস্থার তৈরি হয়, যেটা এই যে রেল লাইনের যে দৃষ্টান্ত দেখানো হচ্ছে, যে রেল লাইনটা যদি মিসঅ্যালাইনড হয় একটা পর্যায়ে গিয়ে এটা একটা অ্যাক্সিডেন্টে পরিণত হতে পারে, একটা ধ্বংসযজ্ঞ হতে পারে। আমরা দেখছি যে আমাদের ইকোনমিক সিস্টেমটা এরকমই এক অবস্থায় পড়েছে যে এই একটা সিস্টেমিক মিসঅ্যালাইনমেন্ট আমাদের হয়েছে। সামনে যে বাজেটটা আছে, এই বাজেটটার ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়গুলো সামনে রাখতে হবে। আমরা কিন্তু বাজেট থেকে যদি প্রত্যাশা করি, আমি একজন অর্থনীতিবিদ হিসাবে যতটুকু স্টাডি করছি, এই সামনের যে বাজেট, এটার কাছে প্রত্যাশা বাড়বে, কিন্তু এটা কতটা ডেলিভার করতে পারবে এ ব্যাপারে আমাদেরকে এখন থেকেই মানসিকভাবে তৈরি হতে হবে। তার কারণ হচ্ছে এমন একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে যে এই বাজেট আমার মনে হয় না বড় রকমের কোনো ম্যাজিক দেখাতে পারে। বরং আমরা যদি এতটুকু পেতে পারি যে যারা এই সমস্ত অর্থ সম্পদ রসদের যারা কর্ণধার, যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, তারা যদি এই বিষয়টাকে বিবেচনা করেন এবং আমাদের সঙ্গে অনেস্ট হন, রাষ্ট্রের আসল অবস্থা কি আসলে সম্ভব, আমাদেরকে শুধু ইনফ্লেটেড কিছু নাম্বার দিয়ে না বুঝিয়ে জনগণের যে সত্যিকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কর্মসংস্থানের জন্য, শিক্ষার খাতে মৌলিক যে চাহিদাগুলো আছে, বিশেষ করে দ্রব্যমূল্যের যে নিত্যনৈমিত্তিক যেগুলো, সেগুলোর যাতে মূল্য যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, এই জিনিসগুলো যদি তারা করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আগামী বাজেট সাইকেলের মধ্যে যে মৌলিক সংস্কারগুলো দরকার, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, ব্যুরোক্রেসির ক্ষেত্রে, ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতেও সেটাও, তাহলে আগামী বাজেটে কি আমরা পাবো সেটা বলা মুশকিল, কিন্তু ভবিষ্যতের বাজেটগুলোতে এই ফাউন্ডেশনটা তৈরি হবে যেখানে আমাদের প্রত্যাশা এবং বাস্তবতার গ্যাপটা হয়তো কমে আসবে। এখন আমরা অলরেডি আশা করতে শুরু করেছি যে এই সরকার অনেক কিছু আমাদেরকে উপহার দেবে, আমাদেরকে সুন্দর একটা বাজেট দেবে। আসলে সুন্দর বাজেটের জন্য মানুষ দাঁড়িয়ে নেই। মানুষ চাচ্ছে তাদের জীবনটা যেন সুন্দর করে আবার সামনে গড়া যেতে পারে। তাদের যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশাটা খুবই মৌলিক, তারা তাদের জীবন, মাল, তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়, তাদের মৌলিক চাহিদা পূরণ হোক এটা চায়। এই ব্যাপারে আমাদের যারা রাষ্ট্রের কর্ণধার, যাদের হাতে ক্ষমতা পুঞ্জীভূত, তারা যেন একটু অনেস্ট হয়, জনগণের সঙ্গে অনেস্ট হয়ে জনগণকে সামনে রেখে তারা যেন এই জিনিসগুলো সাজান এবং সিস্টেমকে নতুন করে ডেভেলপ করে। এই চ্যালেঞ্জটাই আমরা দেখতে চাই আগামী বাজেটের মধ্যে যেন রিফ্লেক্টেড হয়। আমরা অনেক কথার ফুলঝুরি চাই না, আমরা অনেক নাম্বারের খেলা চাই না, আমরা শুধু চাই যে আমাদের যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, আমরা সবাই মিলে এক হয়ে যেন এমন একটা পরিবেশ এবং সিস্টেম বিল্ড করতে পারি যেখানে আমাদের সেই প্রত্যাশার পূরণ করার ভিত্তিটা তৈরি হয়। এটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা যদি একসঙ্গে কাজ করতে থাকি, যেটাতে বিজনেসের পার্টিকুলারলি একটা বড় রোল আছে, আমরা এটা চাইবো যে বিজনেস কমিউনিটি, বিশেষ করে যারা নৈতিকভাবে তাদের বিজনেসকে দেখেন, আবার মুসলিমদের মধ্যে যারা আখেরাতমুখী চিন্তা করেন যে তাদের দায় দায়িত্ব আখেরাতেও আছে, শুধু জনগণের কাছে না, তাদের মধ্যে নতুন নেটওয়ার্কিং হওয়া দরকার, নতুন মানসম্পন্ন একটা স্ট্রাকচার হওয়া দরকার। এগুলোকে আমাদের সামনে রাখতে হবে। একটা এক্সাম্পল দেই, আমেরিকাতে আমি 27 বছর ছিলাম, ওখানে একটা প্রতিষ্ঠান আছে বলে বেটার বিজনেস ব্যুরো। এই বেটার বিজনেস ব্যুরো, এক একটা বিজনেস যখন তার সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়, তার মানে এই বিজনেসে একটা মান তারা ধারণ করে, তারা নৈতিকতায় স্ট্যান্ডার্ড একটা মান বজায় রাখে। আমাদের মধ্যে সেই ধরনের নেটওয়ার্কিং হওয়া দরকার যে এই বিজনেসের এই প্রতিষ্ঠানের যারা মেম্বার, যারা এই ডেজিগনেশন পাবে, তারা লোন ডিফল্টার না, তারা জাকাত কমপ্লায়েন্ট, তাদের ব্যাপারে মজুরি দেওয়ার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই,
এরকম বিভিন্ন বিষয়ে একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ হওয়া দরকার, যেটাকে আমরা বলবো বিজনেস স্ট্যান্ডার্ড। এবং আমরা চাইবো যত বেশি প্রতিষ্ঠানকে এই সমস্ত একটা নেটওয়ার্ক প্রতিষ্ঠানের আওতায় আনা যাবে, যে আমরা একটা মান নিজেদের জন্য সেট করতে চাই, আমরা সবাই মিলে সেটা অর্জন করতে চাই। ধীরে ধীরে আমাদের যে অসুস্থতা আছে, যে রুগ্নতা আছে, সেগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। আমাদের আজকের আলোচনাটা বাজেট ফোকাস, কিন্তু আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে বাজেট আমাদের ওভারঅল সিস্টেমের একটা অংশ। আমরা বাজেট থেকে ম্যাজিক পাবো না যদি আমাদের সেই সিস্টেমটা পরিবর্তন না হয়, এবং এই সিস্টেম কেউ করে দেবে না। এটা আমাদের সবারই ভূমিকা থাকতে হবে। বিজনেসের ভূমিকা থাকতে হবে, সংবাদ মাধ্যমের ভূমিকা থাকতে হবে, পলিসি মেকারদের ভূমিকা থাকতে হবে, সর্বোপরি জনগণের সচেতনতা, এটাকে অ্যাকাউন্টেবল করতে হবে, যাতে করে আবার তাদের এই নতুন পাওয়া যে সুযোগ, সেটা যেন আবার নষ্ট না হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাদের দেশের বর্তমানে মূল্যস্ফীতির লাগামহীন, বিদেশি এবং দেশি ঋণ ক্রমবর্ধমান, সুদের হার ছেড়ে দেওয়া হয়েছে IMF এর প্রেসক্রিপশনে, ডলারের বাজার লাগামহীন পর্যায়ে আছে, ছেড়ে দেওয়া হয়েছে। IMF বলছে ডলারের বাজার যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা তাদের ঋণ দিবে না, যদিও এই ঋণ 2 কিস্তি একসাথে দেওয়ার কথা বলেছেন জুন মাসে। আমদানি রয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা, অথচ আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কয়েকদিন আগে বললেন আমাদের রেমিটেন্সের প্রবাহ অনেক ভালো, যার কারণে আমাদের রিজার্ভ বাড়ছে। এদিকে যে আমাদের আমদানি বন্ধ করে রিজার্ভ বাড়ানো হচ্ছে, এদের ব্যাপারে কিন্তু আমরা টের করছি যারা আমরা আমদানি নির্ভর প্রতিষ্ঠানগুলো আছে। সুতরাং এই জাতীয় সাংঘর্ষিক কথাবার্তা আমাদের দেশের অর্থনীতি কিন্তু অচল করে দিচ্ছে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে। ব্যবসায়ীরা অসম্ভব রকমের চতুর্দিকে ক্ষতি মোকাবেলা করে সেরে উঠতে পারছে না। যারা আমরা ব্যবসায়ী আছি, এখানে আমাদের সম্মানিত আব্দুল হক ভাই আছেন, বাংলাদেশ ব্যাংকের একটা কমিটি গঠিত হয়েছে কয়েকদিন আগে, সেই কমিটির উনি একজন সম্মানিত মেম্বার। আমি ওনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ওই কমিটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে এই সংবাদটা উপস্থাপন করতে চাই যে আসলে ব্যাংকিং ব্যবস্থার বর্তমান যে অবস্থা হয়ে আছে, যারা টাকা লুট করে চলে গেছে এই দেশ থেকে, তারা তো চলেই গেছে সেগুলো লুট করে, আর যারা বেঁচে আছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, এদেরকেও এখন ব্যাংকিং ব্যবস্থায় এদেরকে উঠায় আনার কোনো ধরনের প্রোগ্রাম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গৃহীত না হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি অধপতিত হচ্ছে। এই বিষয়ে কারো কোনো কর্ণপাত নাই, কোনো ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নাই, যার কারণে আমরা কিন্তু হুমকির মুখে পড়ে আছি। সুপ্রিয় উপস্থিতি, আমি কয়েকটা দাবি উপস্থাপন করতে চাই। আজকে IBWF সৎ এবং যোগ্য হালাল হারামের বিধান মেনে ব্যবসায়ী সৃষ্টির একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আলোকে, সেই প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই আয়োজনে আমার কয়েকটি উপস্থাপনা আমি এভাবে বলতে চাই। দেশীয় শিল্প বাঁচানোর জন্য আমাদের কার্যকরী বাজেট প্রণয়ন জরুরি। আমরা দেশীয় শিল্পকে অনেক সময় অ্যাভয়েড করি। বিদেশি বিনিয়োগে আকর্ষণে বাজেটের মধ্যে প্রতিফলন আমরা দেখতে চাই। দেশীয় শিল্পে দেশের চাহিদা পূর্ণ হয় এমন খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ করতে হবে। আমরা দেখছি অনেক বিনিয়োগ হচ্ছে যেগুলোতে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের কম্পিটিশনের কারণে দেশীয় শিল্প, যেহেতু আমাদের অর্থনৈতিক অবকাঠামো দুর্বল, আমাদের ফার্স্ট জেনারেশন বিজনেস, যার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হই যখন প্যারালাল কন্ডিশনে ইনভেস্টমেন্টের ডাক আসে। তখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হলো কাস্টমসের আগাগোড়া বলতে এখন দ্বিধা নেই। আগাগোড়া এত বেশি পরিমাণ দুর্নীতিতে ধরে আছে, এটা যদি মানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রক্ত দিয়ে যাওয়া 2000 শহীদদের সাথে আমরা গাদ্দারি করবো যদি এই সময় এসেও আমরা কোনোভাবে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে না পারি। আমরা অবশ্যই এটা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা চাই। আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলছি, আমরা যে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা বলছি, সেটার প্রথম এবং প্রধান ধাপ হলো আমাদের NBR এর কাছে। NBR পারে তার কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে। অসামঞ্জস্যপূর্ণ সংযোজন কর নীতি পরিহার করা জরুরি। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছি, কোনো ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে 2% ভ্যালু এডিশনের ব্যাপার থাকে, 1% ভ্যালু এডিশনের ব্যাপার থাকে। এখানে মেশিন কাজ করে, আমাদের ম্যান পাওয়ারের কাজ কম থাকে, সেখানেও
এনবিআর এর কথা হলো অ্যাটলিস্ট 7 থেকে 10% ভ্যালু অ্যাড করে আমাদেরকে ভ্যাট দিতে হবে। এই অসামঞ্জস্যপূর্ণ ভ্যাট নীতি পরিহার করাটা খুব জরুরি। অল্টারনেটিভ ইনকাম সোর্স তৈরি করে ইম্পোর্ট রিলেটেড গুডস এর উপর অ্যাডভান্স ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহার করা জরুরি। এতে দেশীয় শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখা সম্ভব হতে পারে। এই কারণে আমরা হঠাৎ করে একটু আগে আমাদের ভাই বলেছেন যে আমরা হঠাৎ করে বুঝতে পারি না, ঘুম থেকে উঠে দেখে আমাদের জিনিসপত্রের দাম ডাবল হয়ে গেছে। মূলত আসলে এই সমস্যাগুলোর কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে। দেশীয় চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে জাতীয় চিকিৎসা কমিশন গঠন করে কম দামে চিকিৎসা ব্যবস্থা চালু করার মাধ্যমে মানুষের দূরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য বাজেট তার সঠিক প্রতিফলন জরুরি। গত 17 বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারেই শেষ করে ফেলা হয়েছে। তাই শিক্ষা উপকরণ সমূহের মধ্যে বাংলাদেশের শুধুমাত্র কাগজ তৈরিতে সমৃদ্ধ হলেও অন্যান্য শিক্ষা উপকরণের দামের উচ্চ হারের কারণে গ্রামীণ জনগোষ্ঠী পর্যন্ত তাদের সন্তানদের শিক্ষা গ্রহণের অনীহা থেকে বের করে আনার জন্য জাতীয় শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ সমূহের সাথে সামঞ্জস্য রেখে উপকরণ সমূহের উপর কর প্রত্যাহার করা জরুরি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বাজার তৈরি করার মাধ্যমে দেশের এক্সপোর্টিং কমন পণ্যসমূহ ছাড়াও আর&ডি করে আমাদের যে জিএসপি ফ্যাসিলিটিটা আছে, এক্সপোর্টিং যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলোকে আমেরিকা এবং ইউরোপের বাজারে বাজার তৈরি করার জন্য এগুলোর ব্যাপারে আমাদের নেগোসিয়েশন কমিটি শক্তভাবে কাজ করা আমাদের জন্য জরুরি। এবং কোনো এজেন্সি, কোম্পানি অথবা টিম যদি এই কাজ করতে চায় এনবিআর এর পক্ষ থেকে, তা উৎসাহিতকরণের জন্য একটা ব্যবস্থাপনা থাকা জরুরি বলে মনে করছি। কোনো ব্যাকআপ ইনস্ট্রুমেন্ট ছাড়াই কাস্টমস মূল্যের ক্রয়ের চেয়ে বর্ধিত রেটে অ্যাসেসমেন্ট ফর্মুলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করার কারণে আমাদের প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। এই ক্ষেত্রে আমি আজকে এখানে যারা আছেন তাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমরা আমাদের সমগ্র জাতির কাছ থেকে বাজেট প্রণয়নকারী যে কমিটিগুলো আছে, কাজ করতেছেন, করবেন, আমরা তাদের কাছে আজকে আইবিডব্লিউর পক্ষ থেকে লিখিত কিছু দাবি পেশ করছি। আপনারা প্রত্যেকেই বাংলাদেশকে সুন্দর করার স্বার্থে, একটি শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ স্বার্থে হলেও আইবিডব্লিউএফ এর এই আয়োজনকে আপনারা স্বাগত জানাবেন। আমরা সকলকে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারটি দর্শক, প্রয়াত সাইফুর রহমান সাহেব, তারপরে শামসুলিয়া সাহেব, আব্দুল মহিব সহ তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সেক্ষেত্রে আজকে বাংলাদেশে এখানে আসার পেছনে সবুজের অনেক অবদান আছে, আমি বলবো সব কিছু বাদ দিলেও। তো এখানে আমি আমাদের হাজার আছেন, শহীদরা আছেন, যাদের সঙ্গে আমার বহু বছর ধরে কাজ করছি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে বলবো, আজকে প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করবো আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় লাখো শহীদের প্রতি, এবং ভাষা আজকে ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদ শ্রদ্ধা জানাই, এবং 2024 সালে দুনিয়া কাঁপানো বাংলাদেশের গণঅভ্যুত্থানে শহীদ হাজারো শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। যে কারণে আজকে যাদের রক্তের বদলে আজকে হয়তো আমরা এখানে বসে মন খুলে দেশের অর্থনীতি এবং স্বাধীনভাবে গণতন্ত্রের কথা বলতে পারছি। তো বাজেটের ব্যাপার আসলে আমরা হয়তো মনে করি শুল্ক কর ট্যাক্স এটি একমাত্র বাজেট, ব্যাপারটি কিন্তু তা না। এবং এখানে আমাদের মাননীয় আলোচক বিন্দু সেটা দিকপাত করেছেন, এটা সম্পূর্ণ বিষয়। এবং কদিন আগে আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে কেবল রাজস্ব আহরণ নয়, রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে যে জবাবদিহিতা দরকার, তিনি এই ব্যাপারটা সেদিন রাজস্ব বলে কাস্টম দিতে বলছিলেন। আমরা হয়তো সেই ব্যাপারগুলো মনে খেয়াল করি না। সাধারণত আমরা সবসময় শুল্ক কমাও, ট্যাক্স কমাও এসবের মধ্যে থাকি। তো বাংলাদেশে কি ভয়ঙ্করভাবে অপচয় হয়, অপরাধ হয় এবং অপ্রয়োজনীয় প্রকল্প হয়, বিগত বছরগুলোতে আমরা দেখেছি। বিশাল প্রকাণ্ড সব অট্টালিকা, তোরণ এবং অনেক প্রকল্প তৈরি করা হয়েছে টাকা ধার করে, যার পরিণামে আজকে টাকার মূল্য হয়ে গেছে ন্যাক পাতার মতো। আজকে যে আমরা একটু আগে আমার পরবর্তী বক্তা বললেন বাংলাদেশ ব্যাংক, আমার মনে হয় যে যদি 5ই আগস্টের পরিবর্তন না হতো তাহলে বহু আগেই কিন্তু আমাদের দেউলিয়াত ঘোষণা করতে হতো যে পর্যায়ে যাচ্ছে। বরং 5ই আগস্টের পরিবর্তনের পরে 5-8টা বন্ধ হওয়াতে
আমরা হয়তো একেবারে খালের কিনার থেকে ফিরে আসছি। যে ভয়ঙ্কর অর্থ পাচার হয়েছে, যেটা আমার মনে হয় আমি একমাত্র প্রথম ইসলামী ব্যাংকের পক্ষ মানে জিনিসটা তুলে ধরেছিলাম। গত সরকারের সময় অনেকে আমাকে বলছিল যে আপনার সাহস তো মত করে আপনি এরকম কথাবার্তা বলছেন। আমার দেখেন জীবন তো একটাই, কিন্তু আমরা আজকে যেভাবে আমাদের সবচেয়ে ভালো যে ব্যাংকটি ছিল ইসলামী ব্যাংক, যার মাধ্যমে সারা দেশে হাজার হাজার লাখো লাখো ক্ষুদ্র মাঝারি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, সেটা কিন্তু সুচতুরভাবে একেবারে ডিজাইন করা সিস্টেমে ধ্বংস করার জন্য কিন্তু সরকারকে দিয়ে করানো হয়েছিল। এবং আপনারা জানেন, অনেকে স্মরণ করে দেখেন, বঙ্গবাজার যখন খুব রমরমা হচ্ছিল তখন বঙ্গবাজারে কিন্তু আগুন লেগেছিল ইদানিং কালেক্টর না, এই কয়েক বছরে না, বহু আগে। এবং তখন বলা হয়েছিল যে বঙ্গবাজারে আফ্রিকার লোকেরা এসে জিনিসপত্র কিনে থাইল্যান্ডের মতো সব আফ্রিকাতে নিয়ে যায়। এইটা অনেকের সহ্য হয় নাই, সময় ধ্বংস করার জন্য বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল। আমি আজকে আমার বয়স এখন 73 এবং সারা জীবন 50 বছর যাওয়ার ব্যবসা করি। আমি আপনাদের সামনে মিলিত হয়ে কয়েকটা কথা তুলে ধরবো। সেটা হলো, আমি সেদিন একজন সামরিক বাহিনীর জেনারেলকে প্রশ্ন করেছিলাম যে আপনারা সার্বভৌমত্ব পাহাড় মানে কি বুঝেন? সেটা কি সীমান্ত পাহাড় দেওয়া, রক্ত দিয়ে হলে প্রতি ইঞ্চি পাহাড় দেওয়া? যখন আপনার দেশ থেকে আপনার রাষ্ট্রীয় ইয়ে থেকে এক্সচেঞ্জার থেকে যখন বিলিয়নস অফ ডলার পাচার হলো, সেই পাহাড়টা কে দেবে? আর সেটা যদি না থাকে তাহলে এই সার্বভৌমত্বের কি মানে থাকবে যদি আপনি ইকোনমি না থাকে? তামাশায় পরিণত হবে। এবং তাই হয়েছে বাংলাদেশে, যার জন্য এটা নজিরবিহীন বলা হয়েছে পৃথিবীতে। এবং 2024 সালকে বাংলাদেশের বিশ্বের শ্রেষ্ঠ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছিল কান্ট্রি অফ দ্য ইয়ার। এমনি বলে নাই, কারণ যে উদাহরণটা বাংলাদেশের জনগণ তৈরি করেছে তরুণদের হাত ধরে তাদের রক্ত দিয়ে, সেটা কিন্তু বিশ্বের কাছে একটা নজিরবিহীন ঘটনা ছিল এবং সারা বিশ্ব এটাকে সম্মানের সহিত দেখেছে। এখান থেকে আমরা কি দেখব? আজকে আমরা যখন দেখি যে রাষ্ট্রের যে এত পরিবর্তন দরকার, গত দুদিন আগে আমি বিআরটির চেয়ারম্যান এখানে গিয়েছিলাম, ওনাকে বললাম যে আপনি এত বড় বিল্ডিং করেছেন, নাম দিয়েছেন রোড ট্রান্সপোর্ট অথরিটি, কিন্তু আপনি তো কোনো অ্যাক্সিডেন্ট কন্ট্রোলের ব্যাপারে আপনার কোনো অবদান নাই, এই নাম আপনারা কি করে দেবেন? বলুন আমি মাত্র রোড রয়েছি এডিশনাল সেক্রেটারি। পুরনো যারা আছে আমি তাদের বললাম যে আমি ইংল্যান্ডটা দেখেছি, ইংল্যান্ডটা হচ্ছে ড্রাইভার্স অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি, ডিবিএল, এবং কাজগুলো ডিফাইন করা আছে। যারা গাড়ির ব্যবসা করে ডিলার হিসাবে তারাই রেজিস্ট্রি করে, সেখানে কোনো সরকারি কর্মকর্তা আসতেই হয় কাগজ পাঠিয়ে। তাহলে ওদের দেখে করলেন আপনারা কি করলেন? উনি বলেন যে আমি তো জানি নতুন আসছি, আপনারা এগুলো বলেন। তো আমি এখানে যেহেতু মজিদ স্যার এখানে আছেন, যিনি সরকারের সচিব ছিলেন, এবং এই যে সংস্কারগুলো দরকার, আমি আইবিডব্লিউ কে বলবো যে আপনারা যে কাজটা করছেন দারুণ কাজ করছেন। যেহেতু ফেডারেশন চেম্বারে এখন বডি নাই, হাতে এখানে আছেন, ট্রেড বডিগুলো এই মুহূর্তে কিন্তু অনেকটাই অস্থির এবং অকার্যকর অবস্থায় আছে। আপনারা কিন্তু এগিয়ে যান, এনবিআর সাথে কথা বলেন এবং টোটাল সংস্কারটা নিয়ে আপনারা কিছু কথাবার্তা বলেন। আমাদের এখানে অনেক লোকেরা আছে যারা এগুলো বলতে পারে, যেমন ফেডারেশন চেম্বার প্রাইভেট সেক্টর, তার কিন্তু ব্যাপক সংস্কার দরকার ছিল। সেখানে কিন্তু রাজনীতিকরণ, দলীয়করণ, অপরাধীকরণ করে এমন অবস্থা করা হয়েছে যে এখান থেকে কোনো পরামর্শ দেওয়ার মতো অবস্থা, ইনস্টিটিউশন ক্যাপাসিটি যাকে বলে, সেটা কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। ফলে এই সংস্কারগুলো না হলে বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে না। তারপরে হল বাজেটের ক্ষেত্রে যে অপচয় হয়, কি ভয়ঙ্কর ভাবে হয়। একটা উদাহরণ দিই, রাজস্ব ভবন করা হয়েছে আজকে, এখানে নাসির ভাইরা আছেন, ওই ভবনে ঢুকলে দেখবেন তার অলমোস্ট 2/3 অঞ্চল হচ্ছে নর্মাল এরিয়া, মানে কোনো অফিস আদালত নেই, খোলা জায়গা করে রেখেছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে, পৃথিবীর কোথাও এইভাবে অপচয় করা হয় না। প্রত্যেকটা ইঞ্চি যেখানে এত মূল্যবান সেটা কিন্তু ব্যবহার করা হয়। এইভাবে কিন্তু আমরা নিচের দিকের মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে, তারা জানে না, তাদের হাতে কোনো পুঁজি নাই, সবটা কিন্তু চলে গেছে ধার কর্য করে উন্নতির নামে কাগজে গ্রাফিক্যালি দেখানো হয়েছে গ্রোথ হচ্ছে কিছুর উপরে, নট বাই ম্যানুফ্যাকচারিং, বাই এক্সপেন্ডিচার গ্রোথটা হচ্ছে। টাকা ধার করে ব্যাংক থেকে নিয়ে আমরা কিন্তু পুঁজি পাচ্ছি না। ফলে এখন সবচেয়ে বড় স্ট্রাগলটা হওয়া উচিত, যেটা আমার একটু আগে বক্তব্য বলছিলেন, আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক পরিবাহী টাকা। ফলে বাংলাদেশকে আমরা ওই জায়গায় নিতে চাই এবং সেজন্য ব্যাপক পরিবর্তন দরকার, সংস্কার যেতে হবে সামনের দিকে অনেক দূর। এবং আমার বিশ্বাস আইবিডব্লিউ দারুণ কাজ করছে, আপনারা এগিয়ে যান। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এনবিআরকে যে এনবিআর সর্বশেষ
গত 3-4 দিন আগে একটা সিদ্ধান্ত দিয়েছে মজিদ ভাই, যেটা ওই নন বন্ডেড প্রতিষ্ঠানগুলি এতদিন আমরা বন্ডের প্রতিষ্ঠান থেকে মালামাল নিতে পারতাম না, সেটা নেওয়ার এবং রপ্তানি করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এবং এটা আমি মনে করি এটা বাস্তব ধর্মী একটা সিদ্ধান্ত দিয়েছে এবং সময়োপযোগী একটা সিদ্ধান্ত দিয়েছেন, এই জন্য এনবিআরকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা এনবিআর এর যে বিষয়গুলি আমরা বলতে চাই, যে বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন যে প্রতি বছর এনবিআর আমাদের সাথে ব্যবসায়ী সংগঠনগুলির সাথে বসতেন, ওনারা আমাদের কথা শুনতেন, কিন্তু শোনা পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকতো, কখনই আমরা সেগুলি বাস্তবায়ন দেখিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এইটা ইভেন এরকম হয়েছে যে আমরা কথা বলছি, আমাদের কথাগুলি কি যৌক্তিক না অযৌক্তিক এই কথাটা ওনারা কখনো বলতেন না। তো আমি বারবার গত আগের চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে অন্তত আমাদের কথাগুলি যদি যৌক্তিক হয় তাহলে এটাকে কি করবেন, আপনি রেসপন্স করেন, আর যদি অযৌক্তিক হয় সেটা আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা বুঝে নিই যে আমাদের বক্তব্য যৌক্তিক, ওই আপনারা যেটা করছেন এটা কেন যৌক্তিক সেটা বুঝিয়ে দেন, কিন্তু সেটা ওনারা করেন, যেটা ওনারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেটাই ওনারা করতেন। তো এই পর্যায়ে আমরা আমি যদি এবং আমরা রিসেন্টলি জনাব আব্দুল মজিদ সাহেবের নেতৃত্বে একটা সংস্কার কমিটি হয়েছে, আপনারা দেখেছেন সবাই। প্রথমে আমি কিন্তু রেসপন্স করেছিলাম সেখানে যে এই কমিটিতে অন্তত স্টেক হোল্ডারদের একজন প্রতিনিধি, ব্যবসায়ীদের একজন প্রতিনিধি থাকা উচিত ছিল, কারণ ওনারা সংস্কার করবেন অন্তত স্টেক হোল্ডারদের সমস্যাটা কোথায়, কোন কোন জায়গায় আমরা প্রবলেম ফেস করতেছি, এই জায়গাগুলি যদি ওনারা না শোনেন বা না আমরা যদি তুলে ধরতে না পারি, তাহলে এই সংস্কার কমিশন বা কমিটি যেটা হয়েছে কিছুটা আমার মনে হয় সেখানে গলত থেকে যাচ্ছে। তো তারপরেও ওনারা হয়তো আমাদের সাথে কথা বলবেন বা বলে হয়তো সিদ্ধান্ত যাবেন। আমি যে বিষয়গুলো একটু উল্লেখ করতে চাই, ট্যাক্সেশন পলিসি, বাংলাদেশের ট্যাক্সেশন পলিসি বর্তমানে যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্যবসা এবং বিনিয়োগের পরিপন্থী, এবং কোনো কোনো ক্ষেত্রে বেআইনি আইন তৈরি করে রেখে ব্যবসায়ীদের টাকা লুণ্ঠন করার ব্যবস্থা করে রেখেছে। যেটা আমি উদাহরণটা যদি দেই, আপনার যে উদাহরণটা দিলে বুঝবেন, এটা সব খুব সহজ। যে আমাদের কাছ থেকে এআইটি কেটে নিচ্ছে, আপনারা জানেন, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমরা যা এক্সপোর্ট করি, এক্সপোর্টের প্রতিটা প্রসিড থেকে আসার সাথে সাথে 1% করে কেটে দিচ্ছে। মনে করেন বছর শেষে আমার টোটাল এক্সপোর্ট যদি 100 কোটি হয়, তাহলে ওনারা এআইটি কাটলেন 1 কোটি টাকা 1% হিসেবে। আমি যখন রিটার্ন দাখিল করলাম, দেখা গেল যে রিটার্নে আমার যা প্রফিট হয়েছে টোটাল পুরো বছরে 100 কোটি এক্সপোর্ট করে ধরেন আমি 1 কোটি টাকা প্রফিট করছি, তাহলে আমার কর্পোরেট ট্যাক্সের হার হচ্ছে 12%। আমার তাহলে ট্যাক্স হবে কত? 12 লাখ টাকা। কিন্তু ওনারা কিন্তু নিছেন 1 কোটি টাকা, 12 লাখ টাকার জায়গায়। এরপরে ওনারা বলছেন প্রোভাইডারশিপ কনসার্ন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওনারা বলতেছেন যে ওই যে 1 কোটি টাকা যেটা ওনারা নিয়েছেন সেটার উপর 30% আবার সার চার্জ, তাহলে ওখানে আরো 30 লাখ টাকা, ওটার উপর আবার 30 লাখ টাকা। এবার আসেন আমি যে এক্সপোর্ট করি, ব্যবসা করি, এই ব্যবসার বিপরীতে ব্যাংক আমাকে একটা ফ্যাসিলিটি দেয়, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি, আদার্স ফ্যাসিলিটি দেয়। এটার এগেইনস্টে ওনার একটা সিকিউরিটি ডিপোজিট ওনারা রাখেন, তো মর্গেজ রাখেন, সিকিউরিটি মর্গেজ। সেখানে আবার এক্সপোর্ট প্রসিড থেকে ওনারা একটা টাকা কেটে রাখেন, 2%, 2.5%, 3%, সেটা ওনারা এফডিআর করে রাখেন। তো বছর শেষে এফডিআর এর যে ইনকাম হয় অর্থাৎ প্রফিট হয়, এনবিআর বলেছে যে এটা সোর্সে 10% করে ব্যাংকগুলিকে কেটে এনবিআর এর খাতে জমা দিতে হচ্ছে। তো এটা ব্যাংক ওইভাবে 10% দিয়ে দিচ্ছে। এখন আমি যখন বছর শেষে রিটার্ন দাখিল করি, তখন গিয়ে বলতেছে যে আপনার এফডিআর এর বিপরীতে যে আপনি প্রফিট করেছেন, এই প্রফিটের উপরে আগে ছিল 35%, এটাকে এখন নামিয়ে এনেছেন 27.5%। তাহলে 27.5% আপনার ট্যাক্স, এর মধ্যে আপনার 10% সোর্সে গেছে, আর বাকি 17.5% এখন জমা দিতে হবে। এবার আসেন ওখানে আগে, আজ থেকে ধরেন 3-4 বছর আগে, এর আগে আমাদের যাই নেওয়া হতো এটা ফাইনাল সেটেলমেন্ট ছিল। গত 4 বছর যাবত ফাইনাল সেটেলমেন্টটা উঠিয়ে দিয়ে সেখানে ওনারা ওই ডিসিপি কে একটা
পাওয়ার দিয়ে রেখেছেন যে ওনারা ডিজালাও করার মতো ক্ষমতা ওনাকে দিয়েছেন, অর্থাৎ ঘুষ এবং দুর্নীতির ব্যবস্থাটা ওনারা আবার সরকারিভাবে করে দিয়েছে, চালু রেখেছে। তো সেখানে ডিসিটি যখন আমাকে ডিজালাও করে কোনো একটা জায়গা, সেই জায়গাটাকে কর্পোরেট ট্যাক্সের রেট হচ্ছে আমার 12%, সেই রেটে আমাকে ট্যাক্সেশন না করে ওইটার উপর 30% ট্যাক্স ওনারা ধরতেছেন। তাহলে দেখেন, প্রথমত হলো যে আমাকে যে 30% সাবজেক্ট ধরলেন, এটা অন্যায়। দ্বিতীয়ত আমার যে 17.5% পরে ওই এফডিআর প্রফিটের উপর নিতে বলতেছেন, সেটাতে আমার কোনো আপত্তি নেই। আমি বললাম তখন ট্যাক্স অফিসকে, ঠিক আছে আমার যে 88 লক্ষ টাকা যে আপনি অতিরিক্ত নিয়েছেন, সেখান থেকে 30 লক্ষ মাইনাস করে, ওখান থেকে আবার এই যে 17.5% যেটা আরো এফডিআর এর জন্য ট্যাক্স রয়েছে, এটা মাইনাস করে, এরপরে যেটা আপনি আবার নতুন করে ডিজালাও করে যেটা ট্যাক্স হচ্ছে ওখান থেকে মাইনাস করে। নির্লজ্জের মতো ওনারা বলছেন যে না, আইন দ্বারা এটাকে প্রতিহত করে রাখা হয়েছে, মানে কোনো ডিডাক্ট হবে না, ওইটাকে সমন্বয় করা হবে না, এবং পরবর্তী বছরের জন্য সেটাকে রিজার্ভ রাখাও হবে। তাহলে এটা কি? আমার টাকাটা তাহলে লুট করে নিয়ে যাচ্ছে এনবিআর। 1 কোটি টাকা নিল, ওই 1 কোটি টাকাই সাবান। এটা অন্যায়। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ আমি গত অনেক বছর যাবত করে যাচ্ছি, কিন্তু কোনো ফল আমি পাইনি। জানি না এইবার যেহেতু সংস্কার কমিশনের প্রধান এখানে উপস্থিত আছেন, ওনাদের নেতৃত্বে এই ধরনের অন্যায় কোনো ফয়সালা হবে কিনা জানি না, আমরা এটা দেখতে চাই। এবার আসি ভ্যাট ডিপার্টমেন্ট। আপনারা জানেন, যারা ব্যবসা করেন সবাই জানেন, নারায়ণগঞ্জের ওই কাশপুর ব্রিজের মধ্যে এদিকে সিদ্ধিরগঞ্জের মৌচাকের জায়গাটা, এই জায়গা সানারপাড়ের দিকে, ওইদিকে রূপগঞ্জের শরীফ মেলামিনের পাশে, এদিকে পুস্তকালয় ব্রিজের নিচে, ওইদিকে আপনার আব্দুল্লাহপুরের এখানে, এরকম কিছু স্পট আছে যে স্পটগুলিতে আমাদের ব্যবসায়ীদের গাড়িগুলিকে আটকানো হয়। মালামাল ইন্টারনাল মুভমেন্টে আমাদের যে গাড়িগুলি যায় সেগুলিকে আটকানো হয়। আটকে বলা হয় যে আপনার মূসক 6.3 আছে কিনা, মূসক 6.8 আছে কিনা ইত্যাদি নিয়ে ধরা হয়। এখন ধরেন ব্যবসায়ীরা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা জানে না যে মূসক 6.8 বা 3 থাকতে হবে বা কেন থাকতে হবে। আজও পর্যন্ত আমরা আমি বিটিভির প্রেসিডেন্ট, আজও পর্যন্ত আমিও কিন্তু এটার যৌক্তিকতা সম্পর্কে এনবিআর আমাদেরকে কোনোদিন বলে যে এই কারণে এটা থাকতে হবে। আমি যখন এরকম গাড়ি আটকায়, আমাদের মেম্বাররা বিভিন্ন, কারণ আমাদের ইন্টারনাল মুভমেন্ট এখান থেকে সুদা একটা মিটিং করে যায়, মিটিং থেকে ডাইনে যায়, ডাইন থেকে আমার ফ্যাক্টরিতে যায়। আজকে রাতে আমার শিপমেন্ট, সকালবেলা ডাইন থেকে কাপড়টা যাচ্ছে কাটিং করে, আজকে রাতে শিপমেন্ট যাবে, সেই মালটাকে নিয়ে আটকায় রাখা হলো 3 দিন 4 দিন আটকে রাখা হচ্ছে। এবং কোনো ক্ষেত্রে সেখানে এরপরে ওইটাকে মামলা দেওয়া হয়, আবার কোনো ক্ষেত্রে নেগোশিয়েট করে ছেড়ে দেওয়া হয়। তো যারা আমার পর্যন্ত আসে আমাকে বলে, আমি হয়তো কমিশনারকে ফোন দিলে ওনারা ওইটাকে ছেড়ে দেবেন, কিন্তু আমাকে কেন ফোন দিয়ে গাড়িটা ছাড়তে হবে, এইটা আমার একটা বড় প্রশ্ন। এটা তো স্বাভাবিক গতিতে, স্বাভাবিক নিয়মে যাওয়ার কথা। কিছুদিন আগে আমাকে এক মেম্বার আমার প্রতিষ্ঠান কাশপুর ব্রিজের নিচে তার গাড়ি আটকেছে। তো ওনার গাড়ি আটকে যে স্লিপটা দিছে সেখানে লিখেছে যে মূসক 6.3 আছে, কিন্তু ত্রুটিযুক্ত। আমি ওরা জিজ্ঞেস করলাম, তোমার ইয়েতে ত্রুটিটা কি আছে, কি ত্রুটি পাইলো? বলে যে ত্রুটি হলো এটা যে আমি এই গাড়ির মাল যে যাচ্ছে তার সাথে আমার এলসির কপি, ইউডির কপি, এইগুলি কেন দিলাম না, এই কারণে। আমি কমিশনারকে ফোন করে বললাম যে ভাই, এলসির কপি, ইউডির কপি, তাহলে আমার অফিসটার লগে গাড়িতে দিয়ে দিতে হবে মালামাল পরিবহনের সাথে। তো এইগুলি কি বলে যে, তারপরে এই যে মূসক ফর্মের এত কিছু ফর্ম, এটা যে আপনারা আবিষ্কার করলেন, কেন করছেন, আমাদের কি জানাইছেন আপনারা? বলে যে এটা সংসদে পাশ হয়েছে। সংসদে পাঠাইছেন তো আপনার, সংসদে তো সংসদ সদস্য ওই ফর্ম আবিষ্কার করে দেয় নাই আমার এটা রাখার জন্য। আর এটা কেন রাখতে হবে আমাকে যুক্তি দেন। আমার যে মালটা কোথায় যাচ্ছে, আমার প্রতিষ্ঠানের চালান আছে, কেন যাচ্ছে সেই চালান সেখানে লেখা আছে, কি মাল যাচ্ছে তাও লেখা আছে। তাই ওই ফর্মটা যদি থাকে, পেছনে হলো কারাপশন থাকে, তাহলে সরকারের কি এতে ফায়দা হইল? আর না থাকলে সরকারের কি লস হইল? আমার তো উনি বলছে যে ভাই এটা সংসদে জিনিস। এখন আমার কথা হচ্ছে যে
সংসদ সদস্যরা অনেক সময় আপনারা এনগেল থেকে যা পাঠানো হয়, ওনারা মনে করেন যে রাষ্ট্রের জন্য এটা বোধ মঙ্গলজনক, ওনারা এগুলি অনেক ক্ষেত্রে না দেখে না বুঝেই না পর্যালোচনা করে ওনারা এটাকে পাস করে থাকেন। তো এই বিষয়গুলি আমি সময় শেষ যেহেতু আর তো বলার সুযোগ নেই, বাট আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো যে এই বিষয়গুলি দেখবেন, এবং অবশ্যই আপনারা যেটা শুরুতে আপনাদের ইয়েটা দেখেছি, স্পিরিটটা দেখেছি, যেটা অনেকদিন আমরা বলে আসছি, যে অবশ্যই পলিসি মেকিং এ যারা থাকবেন তারা কোনো অবস্থাতেই এক্সিকিউশনে থাকতে পারবে। থাকলে কি হয়, ওই ফিল্ড লেভেল থেকে যখন যারা এক্সিকিউশনে থাকেন ওনারা যখন পলিসিতে বিভিন্ন ইনপুট দেন, সেখানে কিছু গ্রে এরিয়া ইচ্ছা করে রেখে দেন, মানে কিছু জায়গা রেখে দেন যেই জায়গাগুলি দিয়ে ফাঁক রাখে না, ওই ফাঁক দিয়া ওনাদের মনের মতো করে ব্যাখ্যা দিয়া ব্যবসায়ীদেরকে তখন হেনস্থা করার ব্যবস্থা রাখে। তো এই জায়গাটা বন্ধ করতে হলে অবশ্যই পলিসি মেকিং আলাদা হইতে হবে আর এক্সিকিউশন আলাদা থাকতে হবে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। প্রথমে কিনোট স্পিকারকে ধন্যবাদ জানাই তার মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করার জন্য। এই ক্ষেত্রে কিনোটের মূল বক্তব্যের একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে ব্যবসায়ীদের সাথে শ্রমিকদের এবং কর্মচারীদের যে মান উন্নয়ন ঘটেছে, এটা সকলের কাছেই প্রযোজ্য। এক সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন, যখন আমরা 1983 শুরু করি, তখন একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ছিল 300 টাকা। আমি 300 টাকা শ্রমিকদের বেতন দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করি। আজকে মিনিমাম বেতন ঢুকতে গিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে 12,500 টাকা। তাহলে মানের উন্নয়ন ঘটেছে। এক সময় খালি পেয়ে শ্রমিকেরা আসতো, এখন জুতা শার্ট প্যান্ট পরে আসে, শ্রমিকদের মানের উন্নয়ন করেছে। একজন সিইও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে 10 থেকে 15-20 লক্ষ টাকা বেতন পায়। কখনো আমরা আজ থেকে 40 বছর আগে 1 লক্ষ টাকা চিন্তা করি নাই। তাহলে মানের উন্নয়ন করেছে। মানের উন্নয়ন যে ঘটে নাই, ব্যবসায়ীরা শ্রমিক কর্মচারী করে নাই, এটা ঠিক যথাযথ নয়। দ্বিতীয় যে দৃষ্টি আকর্ষণ করছেন যে আমাদের আজকে কিনোট স্পিকার, এটা ভালো কথা বলেছেন যে পরিসংখ্যানের যে তথ্যগত বিভ্রাট, বাংলাদেশে বিগত বছরগুলোতে পরিসংখ্যান ঠিক না, নিজের ইচ্ছা মতো সরকার পরিসংখ্যান বানাই দিত, সেই পরিসংখ্যান প্রিন্ট করিত, প্রিন্ট করার পরে সে আলোতে বাজেট প্রণয়ন হইত। তাতে দেখা যায় জনসংখ্যা থেকে আরম্ভ করে জনশিক্ষা থেকে আরম্ভ করে সবকিছু ভুলভাল। আমাদের শিক্ষিত হার বলা হচ্ছে 70%, বাস্তবে শিক্ষিত হার 70%। আমাদের দারিদ্র হার কমে আসছে 22%, বাস্তবিক দারিদ্র হার 22%। 40%-এর উপরে এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। আপনি গ্রামে গঞ্জে যান, যে দারিদ্র সীমার নিচে 30 থেকে 40% লোক আছে। কাজে এটা সঠিক কথা বলেছে। আরেকটা জিনিস বাজেট করতে গেলে, এই বাজেট বাস্তবায়ন করতে গেলে সৎ এবং নিষ্ঠাবান লোকদের প্রয়োজন, এটা সঠিক কথা। আজকে এই সততার অভাবের কারণেই তো বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন, 5ই আগস্টে বিপ্লব হলো, শহীদ হলো হাজার হাজার। কিন্তু সেই চেতনা ধারণ এখন রাজনৈতিক দলগুলো ভুলে গেছে। এখন সেই চেতনা এখন নাই। এখন কি চেতনা আছে আপনি লক্ষ্য করছেন। আমি ওদিকে যাচ্ছি না, আমি বাজেটে কয়েকটা দিক দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আগামী বাজেট কিরকম হওয়া উচিত। আমি মনে করি বাজেট জেলা ভিত্তিক করা যাবে না, তবে বিভাগ ভিত্তিক করা যাবে। আমি দৃষ্টি আকর্ষণ করে সরকারকে বিভাগ ভিত্তিক বাজেট প্রণয়ন করার জন্য, তাহলে বিভাগীয় উন্নয়নটা সামনে আসবে এবং একটা সমতার সৃষ্টি হবে। দ্বিতীয় যেটা করতে হয়, শিল্পায়ন ছাড়া দেশের কর্মসংস্থান হবে না। শিল্পায়ন বৃদ্ধি করার জন্য শিল্প খাতের সুযোগ দিতে হবে। গভর্নমেন্টকে কোনোভাবে বৃহৎ শিল্প, রপ্তানি শিল্পে গ্যাস এবং বিদ্যুৎ দাম এই বাজেটে বাড়ানো যাবে না। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন ফলো সাবসিডি এখানে দিতে হবে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে হবে, যদি শিল্পকে বাঁচাইতে হয়, প্রতিযোগিতা টিকে থাকতে হবে। ডিটেলস আলোচনা যাচ্ছি না, যেহেতু সময় কম। তৃতীয়তে যেটা আমাদের দেশে বাজেটে আসে সব সময়, কিন্তু বাস্তবায়ন হয়, দারিদ্র বিমোচনের এবং উন্নয়নের এবং দেশকে শক্তিশালী করার মূল বিষয় হলো শিক্ষা। শিক্ষা খাতে আমরা পিছিয়ে আছি। শিক্ষা খাতে জাতীয় বাজেটে অনেকে দাবি করছেন যে 7% উপরে শিক্ষা খাতে বাজেট থাকা উচিত, কিন্তু শিক্ষা খাতে যে বাজেট থাকে, এই বাজেটটা তাদের কর্মচারীর বেতন ভাতায় চলে যায়। শিক্ষা মান উন্নয়ন ও শিক্ষা উন্নয়নের জন্য কোনো খরচ করার কোনো অর্থ থাকে না। এই জন্য শিক্ষা খাতে মূল দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং
শিক্ষা খাতে 100% শিক্ষা কিভাবে দ্রুত সময়ের মধ্যে জাতিকে নিয়ে আসা যায় সেই চেষ্টা করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, শ্রীলঙ্কার মতো দেশে গার্মেন্টস শ্রমিক এ লেভেল ও লেভেল পাস। আমি দেখেছি প্র্যাকটিসে এ লেভেল পাস করে ও লেভেল পাশে গার্মেন্টস শ্রমিক। তাহলে শিক্ষা ক্ষেত্রে শ্রীলঙ্কা 100% এবং মান কত। আর আমাদের শিক্ষা তো বিচিত্র, সাইজ শ্রেণীর মানুষ আমরা সৃষ্টি করছি। এই সাইজ শ্রেণীর কারণে সাইজ ধরনের শ্রেণী সংগ্রাম আমাদের দেশে চলছে। এই জন্য জাতীয় উন্নয়নের একমুখী শিক্ষা আমাদেরকে একমুখী শিক্ষা আনতে হবে এবং জাতীয় ঐক্যবদ্ধ করতে গেলে এটাই প্রয়োজন। এই জন্য ডিটেলস আলোচনা করা যাবে না, যেহেতু সময় কম। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাচ্ছি আমি, সেটা হলো এই ব্যাংকিং এবং বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গ। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, অনেক ভালো কথা বললেন, অনেক শুভ সংবাদের কথা বললেন। কিছু কিছু দৃষ্টিগোচর আমাদের হয়েছে, কিন্তু হয়নি সেটা হলো এই যারা লুট করে ব্যাংকে ধ্বংস করেছে, এই লুটদের বিচার এখন শুরু হয়নি। এখন আমাদের লুটেরা মহান তৈরিতে আছে, অর্থ পাচার যারা করছে তাদের আছে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুত সমন্বিত হচ্ছে না। এই লুটের কারণে যারা শিল্প খাতে আজকে সিক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাদেরকে শিল্প বাঁচানোর জন্য কোনো উদ্যোগ বাংলাদেশ ব্যাংক এখন নাই। শুধু কমিটি করছে, 2-3টা মিটিং করেছে কমিটিতে, হক বাকিও কমিটিতে রেখেছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখি না। এখনো যারা টাকার অভাবে এলসি করতে পারছে না, ফ্যাক্টরি চালু করতে পারছে না, তাকে কিভাবে উদ্ধার করবে এই জন্য কোনো ক্রাশ প্রোগ্রাম নেই। আমি অনুরোধ করবো এই বাজেটে সেই ইন্ডাস্ট্রিগুলোকে উন্নয়নের জন্য একটা ক্রাশ প্রোগ্রাম নেওয়ার জন্য, যাতে দ্রুত সময়ের মধ্যে শিল্পায়ন হয়, কর্মসংস্থান বাড়ে। এছাড়া বিকল্প কোনো পথ নাই, সরকার অন্য কোনো পথে কিছু করা যাবে না। আর শিল্পায়ন হলে সরকার ট্যাক্সও বাড়বে, ব্যাটও বাড়বে, অর্থায়নও হবে। কাজে এইটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ছাড়া এখানে বিকল্প কোনো পথ নাই মনে করি। আরেকটা যেটা আমরা বলেছিলাম সেটা হলো এই সুদের হার। সুদের হার দেখেন 16 থেকে 17%। 16 থেকে 17% দিয়ে কি আমরা ব্যবসা করতে পারি? আমরা প্রফিট করতে পারি? কোনো ক্রমে না। এই জন্য ভ্যাট ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেয়, চুরি করে, গ্যাস বিল ফাঁকি দেয়। এই জন্যই তো বলি সততা কিভাবে আনবেন? যদি আপনি নিয়ম নীতিভাবে যদি ব্যবসায়ীকে সহযোগিতা না করেন, তাহলে ব্যবসায়ীকে সৎভাবে এগিয়ে ব্যবসা করতে পারবেন। এই জন্য সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য বাংলাদেশ ব্যাংককে অর্থ মন্ত্রণালয়ে পলিসিগত সাপোর্ট দিতে হবে এবং আগামী বাজেটে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। কারণ সুদের হার কিভাবে কমাবেন সেটা তারা বুঝুন, আমরা চাই সিঙ্গেল ডিজিট। এবং কিভাবে কমাই দিবে তাদের দায়িত্ব, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। আরেকটা যেটা সবচেয়ে দুর্ভোগ, যেটা হলো মূল্যস্ফীতি। বাজারে গেলে যেটা বলেছেন, এই মূল্যস্ফীতি কমানোর দায়িত্ব পলিসি করবে। আরেকটা হলো মূল্যস্ফীতি কমানোর আরেকটা কাজ হলো এই যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা। বগুড়া থেকে ঢাকা ট্রাক আসতে গিয়ে প্রতি পদে পদে কত হাজার টাকা চাঁদা দিতে আপনি লক্ষ্য করেন। তো ব্যবসায়ী কি করবে? ওই মূল্যের উপর তো ওই চাঁদাটা যোগ হইয়া ঢাকা শহরের মূল্যের দাম 80 টাকা 90 টাকা হয়ে যাবে। তো কাজে এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে, দূরত্ব বন্ধ না করতে পারলে আগামী বাজেটে এই দিক নির্দেশ থাকতে হবে কিভাবে বন্ধ করবে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রধান কাজ হলে, রাজনৈতিক দলগুলো 5 আগস্ট থেকে শিক্ষা এখনো নেই। শিক্ষা না নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দলের কর্মীরা আবার আগের মতো স্বৈরাচার হাসিনার মতো সেই আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন তারা শুরু করেছে। এটা দেশের জন্য খুবই ক্ষতিকর। আমি মনে করি রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন চাঁদাবাজি করবে না, তাদেরকে দল থেকে এক্সপেল করবে, এক্সপেল করেছে, কিন্তু চাঁদাবাজি তো 100% বন্ধ হয়নি। আরো অ্যাকশন নিতে হবে, সততা আনতে হবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর করা দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বচ্ছ ছিলেন, তার বাড়ি গাড়ি ছিল না। কারণ ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বিএনপিকে উজ্জীবিত হতে হবে এবং 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে তাকে সততার সহিত দেশ পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তার পপুলারিটি বাড়ার পথ এইটাই। এই জন্য আমি রাজনৈতিক দলকে নাম উল্লেখ করে ওই জন্য বললাম, আজকে আমরা যে চাঁদাবাজি শিকার হচ্ছি, এই চাঁদাবাজি দায়ী দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তারা উদ্যোগ না নিলে এটা বন্ধ করা যাবে না। সর্বশেষ আমার মতো সময় শেষ, আমি যেটা বলতে চাচ্ছি, শিল্প খাতের উন্নয়ন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা যারা আমরা বৃহৎ শিল্পের সাথে জড়িত আছি, তাদের কিছু কিছু স্পেয়ার পার্টস প্রতিদিন লাগে, কিন্তু এই স্পেয়ার ট্যাক্সের হার আছে 0 থেকে 137%।
কাজে এই যারা রপ্তানি শিল্পী স্পেয়ার পার্ট ব্যবহার করবে, আমার অনুরোধ হলো এই এনবিআর এর কাছে এইখানে শূন্য হার এবং ম্যাক্সিমাম কোন ইয়েতে 1% এর বেশি করা উচিত না। কারণ আমি তো এটা ব্যবহার করবো ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রিটা চালু হবে, প্রোডাকশন হবে, এক্সপোর্ট, এটা কাজ লাগবে। এবং আমার যদি 37% ট্যাক্স দিতে হয়, 100% ট্যাক্স দিতে হয়, তাহলে আমার প্রোডাক্ট কস্টটা বেড়ে যাচ্ছে। ওই বেড়ে যাওয়ার কারণে আমি ভারতের এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা আমি টিকতে পারছি না। এই জন্য আমি অনুরোধ করবো যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত নিয়মিত স্পেয়ার পার্টস লাগবে এগুলোকে শূন্য হারে করার জন্য প্রস্তাব রাখছি। সর্বশেষ আজকে অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনে এই দেশটাকে উন্নয়নের জন্য এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, অন্তর্বর্তী সরকার, এই উদ্যোগকে আরো ত্বরান্বিত করার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা দুর্নীতি তো শুরু হয়, মানে প্রথম থেকে শুরু হয়, তারপরে শেষ পর্যন্ত গিয়ে বিরাট পরিণত হয়। এই প্রথম থেকে যখন শুরু হয় তখন সুপারভিশন এবং মনিটরিং এর দায়িত্বে যারা থাকে তারা যদি মনিটর এবং সুপারভাইজ ঠিক মতো করতেন এবং উপযুক্ত শাস্তিটা প্রথম থেকে দিতেন, তাহলে হয়তো দুর্নীতি এত বড় কাজ ডালপালা ছড়িয়ে বড় হতে পারত না। এইখানে আমাদের বিরাট একটা মানে দায়িত্বের অবহেলা বা দায়িত্ব আমরা হয়তো মনেও করি না যে এটা দেখার দরকার আছে বা এখানে শাস্তি প্রণয়নের দরকার আছে। দ্বিতীয়ত, বাজেটে অনেক বঞ্চিত মানুষ আছে, তাদের কাছে বাজেট হয়তো কোনো প্রত্যাশায় নিয়ে আসে না। তার মধ্যে একটা হচ্ছে চা শ্রমিকরা, তারা সবচেয়ে নির্যাতিত, তারা বোধহয় দিনে একবারই খেয়ে থাকে এবং তাদের ছেলেমেয়েরা শিক্ষার কোনো সুযোগ পায় না। তো এই চা শ্রমিকদের জন্য বাজেটে উপযুক্ত বিধান রাখা দরকার এবং চা বাগানের মালিকেরা যে প্রফিট করে সেই প্রফিটের একটা অংশ তাদের বেতন হিসেবে, মজুরি হিসেবে দেওয়া দরকার। কারণ তাদের শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত কোনো সুযোগই তাদের নাই। এবং আমরা যেহেতু দূরে থাকি, আমরা যেহেতু সমাজের একটা ওই অংশকে আমরা কোনো গুরুত্বই দেই না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে কিছু কথা বলি, এই জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে আছে। আর একটা প্রস্তাব আমার আছে, সেটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যারা আছেন, চিকিৎসক এবং শিক্ষকরা, তাদের মধ্যে দুর্নীতি, নৈতিকতার একটা অবক্ষয় হয়েছে যে আমরা আসলে লজ্জিতই। এইখানে যদি যারা বিত্তবান ব্যবসায়ী আছেন তারা যদি শিক্ষক এবং চিকিৎসককে একজন ইনস্টিটিউশন করেন যেখানে তাদের সারা বছরব্যাপী নৈতিক এবং টেকনোলজিক্যাল বা জ্ঞান ভিত্তিক শিক্ষা ট্রেনিং চলবে এবং সেই ব্যবসায়ীদেরকে সরকার হয় ট্যাক্স হলিডে দিবে বা সামান্য হারে কর দিবে। এই ব্যবস্থা করলে আমার মনে হয় যে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন হলেও আসতে পারে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব হয়ে যায় কিন্তু প্রত্যাশা মিটে নেই। আমি আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ। আজকের সবার শুরু থেকে আমরা কিছু জিনিস দেখে শুনে আমার মনে হয়েছে যে কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। একটা হলো, শুরুতে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়েছিল, এটা আরও হয়তো অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয়ে থাকবে। সে আয়াতটা ছিল, তোমরা সে কথা কেন বলো যে কথা তোমরা পালন করো না। এখন যিনি বলেছেন উনি কনসাসলি বলতে পারেন, কনসাসলি বলে থাকলেও আল্লাহ ওনাকে দিয়ে বলিয়েছেন, আর উনি আনকনসাসলিও বলতে পারেন, সেটাও আল্লাহ উনিকে বলিয়েছেন। কারণ কি? কারণ হলো আমাদের দেশের এখন কিন্তু প্রধান সমস্যা এটাই, আমরা বলি কিন্তু করি না, এবং আমরা যা বলি তা করি না, তার কাছেও যাই।
আল্লাহ হয়তো আমাদের এই এটা এই জন্য আমাদের দিয়ে বলিয়েছে এবং শুনিয়েছে যে না, তোমরা সবকিছু শেষ আছে, এটা শেষ করো। আলোচনায় আমি তাত্ত্বিক কথা অনেক বলতে চেয়েছিলাম, কিন্তু যা প্রশ্ন আসছে, অনেক উৎসাহবাঞ্জক প্রশ্ন আসছে, কথা আসছে, তার অনেকগুলোর সাথে আমি একমত, কিছু কিছুর সাথে আমি দ্বিমত পোষণ করি। যেমন আমি বাজেট সম্পর্কে কিছু বলবো, তার আগে আলোচনায় যেসব পয়েন্ট আসছে তার কিছু প্রসঙ্গে আমার প্রতিক্রিয়া বা আমার ব্যক্ত করাটা প্রয়োজন বলে মনে করছি, যেহেতু আমি কাস্টমসে দীর্ঘদিন কাজ করেছি। আমি শুরুটাই বলতে চাই যে সিঙ্গেল উইন্ডো, একজন আলোচনায় বলে আপনার আলোচনায় আসছে, আপনি সিঙ্গেল উইন্ডোর কথা বলছেন, এটা একটা আমার জন্য স্পেশাল এবং সেন্সিটিভ ইস্যু। এখন সিঙ্গেল উইন্ডো শুনলে মনে হবে এটা কি জানো, এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে না বৃহস্পতি থেকে আসছে? এটা এমন কিছু না, এটা সাধারণ একটা জিনিস। এবং সিঙ্গেল উইন্ডো যা দরকার তার বাংলাদেশে তার ইনফ্রাস্ট্রাকচারের 75% বেশি ছিল। যেমন এসি টু দ্য ওয়াল, আপনারা যদি গুগলে যান, সার্চ করেন, আপনারা দেখবেন যে এসি টু দ্য ওয়াল ইজ সিঙ্গেল উইন্ডো। কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত হয়েছে, এটা আমি আত্মসমালোচনা করবো, যদি আমি ডাইরেক্টলি জড়িত না, বাট আত্মসমালোচনা হলো যে সিঙ্গেল উইন্ডো নামে যে প্রজেক্ট করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে, এগুলো অজ্ঞতাবশত করা হয়েছে। দেশে অসংখ্য হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিই খাবার দিয়ে। যেমন ধরেন, আপনি খাবার একটা প্রধান উদ্দেশ্য কি? আপনার তৃপ্তি, আপনার পুষ্টি। সেক্ষেত্রে যদি আপনার একটা ভালো খিচুড়ি রান্না হয়, ভালো খিচুড়ি যিনি ভালো রান্না করতে পারেন, একটা গরুর ভুনা যদি হয়, আপনার একটা সালাদ যদি থাকে, একটা ড্রিঙ্কস থাকে, অত্যন্ত তৃপ্তিকর খাবার হতে পারে। যেমন চিটাগাঙের মেজবান খাওয়া হতে পারে না? আর বিকল্প কি হতে পারে? বিকল্প হতে পারে আপনি মুরগির মাংস, কবুতরের মাংস, ঘুঘুর মাংস, গরু, খাসি, দুম্বা, অনেক কিছু রান্না করালেন, কিন্তু একটা লবণ বেশি, একটা কম, একটা মশলাই হয় নাই, একটা শক্ত, একটা জাল পায় না, কিন্তু এরকম প্রবলেম হলো, তাহলে কিন্তু আপনারা দেখবেন ওই গরুর মাংস, ওই দুম্বার মাংস, ওই খাসির মাংস, মুরগির মাংস সবই ব্যর্থ হলো না? সিঙ্গেল উইন্ডো বাংলাদেশে এরকম একটা ব্যাপার হয়েছে। আপনার সিঙ্গেল উইন্ডো বাংলাদেশে করা যেত বিনা টাকা, এবং হয়েছিল। সিঙ্গেল উইন্ডো মানে যেটা হলো মূলত ইন্টারফেসিং উইথ স্টেক হোল্ডার্স। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন? অবশ্যই। সিঙ্গেল উইন্ডো হলো মূলত স্টেক হোল্ডারদের সাথে একটা ইন্টারফেসিং, এবং এর জন্য একটা প্রিকন্ডিশন হলো আপনার একটা ভালো একটা অটোমেশন প্ল্যাটফর্ম দরকার, যেটা বাংলাদেশে আছে। এসি টু দ্য ওয়াল, এসি টু দ্য ওয়াল কিন্তু সারা দুনিয়ার কয়েকটা ভালো অটোমেশন প্ল্যাটফর্মের একটা, কিন্তু এটা অনেকে বুঝে না। এটা যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো ইমপ্লিমেন্টেশন করা হয় না, এখনো হয় নাই। এখন মানুষ এটা ভুল বুঝিয়ে আমরা যে এসি টু দ্য ওয়ালের মাধ্যমে সিঙ্গেল উইন্ডো আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, করেছিল এনবিআর এর প্রথম উদ্যোগ ভালো ছিল। এনবিআর এটা প্রথম দিয়েছিল US8K, কারণ ইউএসএ হলো ওরা গ্রান্টে করে, ওদের টাকা দিতে হয় না, এবং সেখানে তার উদ্যোগটা ভালোই নিয়েছিল যে এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে অটোমেশন প্ল্যাটফর্ম ছিল, যেগুলো করা হয়েছে তার বাইরে যেগুলো করা হয় নাই, যেমন আগে আমাদের ইন্টারফেসিং সিএনডি এজেন্ট, শিপিং এজেন্ট, আপনাদের পোর্ট অথরিটি, আপনার বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক, এদের সাথে এগুলো ছিল। যেগুলো ছিল না সেগুলি করতে হতো, আর ফাইন টিউনিং করতে হতো, আর রিডাকশন অফ স্টেপস কমাতে হতো, রিডাকশন অফ ডকুমেন্ট কমাতে হতো, স্বচ্ছতা বাড়াতে হতো, এগুলি করলে হতো, তাহলে সিঙ্গেল উইন্ডো। কিন্তু সেইটা না করে এখন সিঙ্গেল উইন্ডো যেটা করতে গেছে, যারা করছে, বাইরের লোক যারা করছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের কাস্টমস কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সিঙ্গেল উইন্ডো করতে গেলে এটা একটা সিরিয়াস কাস্টম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কারণ আপনি যে কাজটা করবেন সেই কাজের ওয়ার্ক প্রসিজার তো জানতে হবে, কি হবে, সেই প্রসিজার্স কি ডকুমেন্টেশন অপরিহার্য, কোনটা বেশি আছে, কোনটা কম আছে, এগুলো সব আপনি জানতে হবে। কিন্তু যারা করছেন সো কল্ড এক্সপার্ট, তাদের কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। আমি বললো এই সিঙ্গেল উইন্ডো বাদ দিয়ে, যেটা প্রোগ্রাম করা হয়েছে, যত টাকা নষ্ট হয়েছে এটা বাদ দিয়ে বরং এসি টু দ্য সিঙ্গেল উইন্ডো ওইটাই করা উচিত, বিনা টাকায় করা সম্ভব, এবং আমাকে দায়িত্ব দেবো, আমি করিয়ে দেবো বিনা টাকায়, আমাদের নিজস্ব লোকজন দিয়ে, এটা সম্ভব।
অটোমেশনের কথা বলা হয়েছে, এটা আমি বলি যে আমাদের যেমন অনেক কিছু নাই, আবার কিন্তু অনেক কিছু আছেও, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেগুলোর আমরা কিন্তু ম্যাক্সিমাম ইউজ করি না, করতে জানি না, জানার চেষ্টাও করি না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ এনবিআর যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ customs.gov.bd, আপনি যদি ওখানে যান দেখবেন আপনি অনেক কিছু আছে, অনেক কিছুই আছে। ওখানে যান আপনি লেজিসলেটর পাবেন, ওখানে কাস্টমস অ্যাক্ট আছে, আপনার বিএটি অ্যাক্ট আছে, অ্যালাইড অ্যাক্ট আছে, ইম্পোর্ট পলিসি আছে, এক্সপোর্ট পলিসি আছে। আপনার ওখানে অটোমেশন, ওখানে অ্যাডভান্স টুরিং আছে, ওখানে এনইপি ন্যাশনাল সিঙ্গল ইনকোয়ারি পয়েন্ট আছে, এইও আছে, ওখানে আপনার টেরিফ আছে, ওখানে আপনার কী বলে অপারেটিভ টেরিফ আছে, ওখানে সবচেয়ে একটা চমৎকার একটা জিনিস আছে, সেটা হলো ক্যালকুলেটর, ডিউটি ক্যালকুলেটর। আপনি ক্লাসিফিকেশন পণ্যের এইচএসকে দিয়ে দিবেন, ডিসক্রিপশন দিবেন, আপনার ডিউটি এসে যাবে, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট আসবে, ব্রেকডাউন আসবে, সেখানে ইম্পোর্ট ডিউটি কত, ভিএটি কত, এআইটি কত, এসডি কত, আরডি কত, সব এসে যাবে। এখন আমার জন্য আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যে আপনাদের লোকজন যারা এর সাথে জড়িত তাদের পড়াশোনা করতে বলেন, তাদের ওই ওয়েবসাইটে দেখতে বলেন। ওয়েবসাইটে অনেক কিছু আছে, বিভিন্ন ফর্মস আছে, বাজেট আছে, সবই ওখানে আছে। এই জন্য আমি বলবো যে আপনাদের লোকজনরা একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক পুরনো উদাহরণ, এটা হলো 2000 সাল, আমি যখন চিটাগাঙ্গার পোস্টিং, আমি বন্ড নতুন হয়েছে, আমি বন্ডের এডিশনাল কমিশনার। তখন বন্ডের নবায়ন হতো না, অনেকদিন নবায়ন হয় না, অডিট হয় না, অডিট হয় না, নবায়ন হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আপডেট করব, আমরা লাইসেন্স নবায়ন করব, করার জন্য অডিট অপরিহার্য। চিঠি দেওয়া হলো, খবর নেই, আসে না। রিমাইন্ডার দেওয়া আসে না, সেকেন্ড রিমাইন্ডার আসে না, থার্ড রিমাইন্ডার আসে না। সরি, আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলতেছি, মানে কথা আসলে ভিতর থেকে উঠে আসতেছে, হয়তো অভিজ্ঞতার কারণে, এগুলি সংযুক্ত থাকার কারণে। তারপরে আমরা কি করলাম, একটা স্টেজে 4 রিমাইন্ডার দেওয়ার পরে সুখজ করলাম, সুখজের জবাব দিল না। তারপরে আমরা এখন লাস্ট অপশন হলো কি হিয়ারিংয়ে যখন আসলাম, তখন আসলেন এক বিরাট হোমরা চোমরা, আসলেন চেম্বারের বড় কর্মকর্তা আসলেন। উনি আমাকে চেনেন, আমিও চিনি, দেখা হয় ওনার সাথে। তারপর উনি বললেন, আমি তো দেখেন এই অবস্থা, আপনার এতগুলো রিমাইন্ডার, এতগুলো চিঠি ইস্যু করছি, এতগুলো রিমাইন্ডার দিয়েছি, শোকজ দিয়েছি, কিন্তু লোকজন আসে না। বলে, নাসির ভাই, আমরা তো আসলে আমরা বিদেশে থাকি, বিদেশে যাই, বিকালে গল্ফ খেলি, এতে কর্মচারীর উপর থাকে, তো কর্মচারীরা তো এগুলি করে না। এই জন্য আপনাদের বলবো যে আপনাদের কর্মচারীদের মেক ইট এ টিম। আপনি মালিক ঠিক আছেন, কিন্তু আপনার কাজগুলো কিন্তু আপনি জানার চেষ্টা করেন, তাহলে আপনার কর্মচারীরা সিরিয়াস থাকবে এবং ওদেরকে কাজগুলো শেখানোর চেষ্টা করে। এই লাইনে আরেকটা প্রশ্ন আছে, হাতেম বাইরে বোধহয় একটা প্রশ্ন উনি করেছিলেন, যে বিভিন্ন ফর্মের কথা বলা হয়েছে। এই যে ফর্মের কথা বলা হয়েছে, এটা যারা বলছে যে এটা আইনি বিধান, সে মিথ্যা বলে নাই, সে হয়তো তারা তো ব্যাখ্যা করার সুযোগ ছিল না, হয়তো ব্যাখ্যা সে দিতেও জানে না। এটা অবশ্যই ফর্মটা কিন্তু অ্যাক্টের একটা অংশ, সব ফর্মই, ভ্যাটের ফর্ম, কাস্টমসের ফর্ম, এগুলো কিন্তু পার্ট অফ অ্যাক্ট। পার্ট অফ অ্যাক্ট হলে এখানে আছে যে কিছু পণ্য আপনার ওয়ারহাউস থেকে বের হয়, ডিউটেবল কিছু আছে, ডিউটেবল না। এখন যেটা ডিউটেবল না, সেটা তো একটা ফর্ম আছে, কিন্তু ওই ফর্ম দেখলেই, পথেঘাটে যদি হয়, দেখলেই বুঝবে যে এটা ডিউটেবল না, করবে না। আর যদি এটা ডিউটেবল পণ্য চলে গেলে, ডিউটি না দিয়ে, তাহলে দেখতে হবে। শুধু এইখানে কিন্তু ওই হাতেমবারের জন্য বলছেন, আছেন তো, চলে গেছেন, তাহলেও তার কর্মচারীদেরকে এটা বলতে হবে যে তোমার এই পণ্যের জন্য এই ফর্ম কিন্তু তোমাকে ক্যারি করতে হবে, নাহলে কিন্তু কাস্টম ব্যাট ধরবে। তো এই যে এটা কিন্তু গ্যাপ, এটা কিন্তু কর্মচারীদের জানতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি বলবো, কাস্টম যাই না, যদি বাড়াবাড়ি করে থাকে, নেগোসিয়েট করে থাকে, সেটা অপরাধ, অবশ্যই অপরাধ, সেটা করা ঠিক হবে না। এআইটি প্রসঙ্গে একটা বেলির কথা বলছিলেন, ওটা বোধহয় হাতেম ভাই বলেছিলেন, হাতেম ভাই সামান্য কারণে। এইটা অবশ্য আমি দীর্ঘদিন থেকে ফিল করি। আমি এআইটির ব্যাপারে কিছু বলতাম না, যেহেতু পার্সাফা এখানে আছেন, এটা ইনকাম ট্যাক্সের, তবু বলি এই জন্য 2-3টা কারণ। একটা হলো, যেহেতু এটা আমরা আদায় করি, কাস্টমস আমরা আদায় করতাম, বা আমরা কাস্টমসের আদায় করি, আমদানি পর্যায়ে বা উৎস আদায় করি, আমরা এটার সাথে রিলেটেড। আর একটা এটা বলা উচিত, এআইটি যেটা দেওয়া হয়, এটা কেটে নেওয়ার সুযোগ দিতে হবে, দেওয়া উচিত। বিকজ ফাইনাল অ্যাসেসমেন্ট যখন হয়, তখন যদি দেখা যায় যে তার পেয়াবল ইনকাম ট্যাক্স লেস দ্যান এআইটি কালেক্টেড, তাহলে এটা তাকে রিফান্ড দিতে হবে। এটা ন্যায় বিচার, এটা করতে হবে এনবিআর, এটা করা উচিত।
এখন ডিসিটির যে কথা বলা হয়েছে, আমি বলবো যে ডিসিটি সে প্রফেশনাল, তার কিন্তু চয়েস নেই, তার আইনের বিধান তাকে কার্যকর করতে হবে। এটা রাষ্ট্র তাকে ক্ষমতা দিয়েছে, এটা শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে। একটা উদাহরণ আপনারা দিই, যেমন আমার সারা জীবন কথা শুনেছি বাজেটের সময় হলে এরকম বর্ণ সামলে এই এত ক্ষমতা দেওয়া হচ্ছে অফিসারদের, এত ক্ষমতা দিয়েছে অফিসারদের, তারা অ্যাবিউজ করে, এটা কমন অভিযোগ। কিন্তু এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা কিন্তু দেশের স্বার্থে দেওয়া হয়, এটা আপনাদের অত্যাচার করার জন্য দেওয়া হয় না। এখন যদি কেউ অত্যাচার করে সেটা ভিন্ন, তার জবাবদিহিতে থাকা উচিত। উদাহরণটা হলো 1995 সাল, তখন আমি লন্ডনে গেছিলাম, ওটা ভ্যাট ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং গেছিলাম, লম্বা ট্রেনিং, প্রায় 3 মাসের ট্রেনিং ছিল। তখন আমরা দেখলাম যে কাস্টম অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ, ওরা বলতে তখন অ্যাসিস্ট্যান্ট কালেক্টর অফ কাস্টমস ক্যান রাইট অফ এনি অ্যামাউন্ট অফ ডিউটি, any amount of duty, 1 কোটি, 10 কোটি, 20 কোটি, doesn't matter. If he has reason to believe that it cannot be collected or collection of it won't be cost effective. এখন তাকে একজন অ্যাসিস্ট্যান্ট কালেক্টরকে এই ক্ষমতা দিয়েছে। এখন এইটা তো তাকে তো করতে হবে দায়িত্বশীলতার সাথে, আন্তরিকতার সাথে করতে হবে। আর আরেকটা বিষয় বলি, এরপর আমি মূল বিষয় চলে যাব। সেটা হলো যে শিক্ষার কথা বলা হয়েছিল, শিক্ষার উপকরণকে সহজলভ্য করা, এটা সবাই আমরা একমত পোষণ করব, দ্বিমত আমাদের নাই। তবে শিক্ষা ব্যবস্থার কোথায় গেছে সেটা দেখতে হবে, আমাদের গলতটা কোথায় সেটা বুঝতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম ব্যাকগ্রাউন্ডের অনেকে আমরা এখানে আছি। আগে ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হোস্টেল ছিল, সেই ইন্টারন্যাশনাল হোস্টেলে অনেক স্টুডেন্ট ছিল, এরা ইন্দোনেশিয়া থেকে আসতো, মালয়েশিয়া থেকে আসতো, এমিরেটস থেকে আসতো, কাতার থেকে আসতো। এখন উল্টো হয়ে গেছে, এখন আমাদের ছেলেমেয়েরা যায় মালয়েশিয়াতে, আমাদের ছেলের মেয়েরা এমনকি নর্থ কোরিয়াতে পর্যন্ত যায়, এখানে যায়, না অস্ট্রেলিয়ার কথা বলবো না, মানে অস্ট্রেলিয়া যায় সেটা ঠিক আছে, বেটার জায়গায় যায় ঠিক আছে, কিন্তু যেখানে ইন্দোনেশিয়া থেকে আমাদের দেশে আসতো, মালয়েশিয়া থেকে আমাদের দেশে আসতো, ওই কাতার থেকে আমাদের দেশে আসতো, এখন আমাদের ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে। তার মানে কি আমাদের সেই পতন হয়েছে। আমার স্ত্রী শিক্ষা ডিপার্টমেন্টে আছে, উনি এডুকেশন ক্যাডারে, উনি একটা কলেজে আছেন, কলেজের একটা ডিপার্টমেন্টের হেড, তো যে জন্য উনি খাতা দেখেন, ওনার সাথে আলাপ টালাপ হয়তো আমি খুব হতাশই এই জন্য যে ন্যায় বিচার একেবারেই নাই। যে লিখবে একটা পৃষ্ঠা হয়তো 20টা ওয়ার্ড লিখে, আমাদের সময় কিন্তু এই কালচার ছিল না, আমরা হয়তো 200 ওয়ার্ড লিখতাম একটা পৃষ্ঠায়, এখন লিখে 20টা ওয়ার্ড লিখে, কিছু হলো না, তার মার্কিংও হয় 6-7, তাহলে আমার প্রশ্ন হলো 10-এ যদি 6-7 তাকে দেওয়া হয়, 8 দেওয়া হয়, তাহলে যে রিয়েলি ভালো লিখবে, এক্সেলেন্ট লিখবে, পৃষ্ঠা ভরে লিখবে, বক্তব্য থাকবে, স্ট্যান্ডার্ড বক্তব্য হবে, বানানগুলো হবে না, তারা কত দিবা? তারকে তুমি 10-এ 200 দিবা? এগুলি কমন সেন্স নাই। এবং আমার স্ত্রী বলে যে না তুমি, আমার স্ত্রী ব্যাকগ্রাউন্ড হলো ওনার বাপরা চাচিরা যারা সব টিচার ছিলেন, বলে যদি আমরা কম দিই তাহলে বলবে কি এটা কি তোমার বাবার মার? আরো একটু বলে শিক্ষাবর্ষ শেষ করি। যেমন এটা আমরা সবাই জানি, আমাদের সময় যারা 3rd ডিভিশন পেত, 3rd ডিভিশন, তারাও কিন্তু সে বাংলা একটা চিঠি লিখতে পারত, ইংরেজিও 2-4 লাইন লিখতে পারত। এখন মাস্টার্স ডিগ্রি ভাইভাতে আমার স্ত্রী যেহেতু যায়, নোট শুনতে গেলে আমাকে নিয়ে যায় সাথে, আমি বসে রুমে দেখি ভাইভাতে প্রশ্ন বুঝে না, ক্লাস 3-4 লেখাপড়া নাই, সে তাকে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সে ঘরে বসে থাকে, মহিলা বা ছেলে কাজ করে, কমন সেন্স পর্যন্ত নাই, ভেরি উইক, সে মাস্টার ডিগ্রি হোল্ডার। এখন এই যে হচ্ছে, এতে কি ক্ষতি হচ্ছে জানেন? আমাদের বরিশালে এখন কৃষিকাজ করার লোক নেই, কারণ কি এই সব ছেলেমেয়েরা যারা আগে মেট্রিক পাস করতে পারতো না, তারা এখন মাস্টার ডিগ্রি পাস করে, তার মধ্যে ইগো তৈরি হয়, সে তার খেতে কাজ করবে না। কৃষিকাজ করে ফেনীতে 600 একর জমি, যেন ফেনীর লোকজন থাকতে পারেন, অনেক জমি আছেন, তাহলে আপনি তো ভালো করে জানবেন, ফেনীতে আছে, কুমিল্লাতে এরকম 600 একরের জমি খালি পড়ে আছে, চাষ করার লোক নেই, চাষ করেন ব্যাডেন পড়ে আছে। কারণ এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা আসার জন্য এটা হয়েছে। এখন আমাদের আর একটা, আমি হক ভাইয়ের একটা প্রশ্ন জবাব দেওয়া প্রয়োজন মনে করি, সেটা উনি হক ভাই কয়েকটা পয়েন্টের মধ্যে একটা জিনিস বলেছেন যে এনবিআর এর বিল্ডিংকে উদাহরণ হিসাবে দিয়েছেন। আমি এনবিআরকে ডিফেন্ড করবো না, এনবিআর বিল্ডিংকে ডিফেন্ড করবো না, অন্যায়ভাবে করবো না, অন্যায় করলে আমার জবাব দিয়ে রেকর্ড হয়েছে, ইজ বিং রেকর্ডেড, এটা করবো না। তাহলে আপনি যদি এনবিআর এর পাশাপাশি অন্য বিল্ডিংয়ে যান তা আপনি আরও হতাশ হবেন,
আরও হতাশ হবেন। এনবিআর তো ধরেন একটা ইনকাম ট্যাক্স শাখা আছে, কাস্টমস শাখা আছে, ওখানে ট্রাইব্যুনাল গেছে, অন্যান্য অফিস যাচ্ছে, আরও যাচ্ছে। আগের কিন্তু অনেক বিল্ডিং হয়েছে, ইউজ নাই, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। এবং পাশাপাশি কি এক্স্যাক্টলি আমি রাজনৈতিক দিকে যাব না, বাট আমি অর্থনীতির দিকটার মধ্যে রাখছি যে এই যে করা হয়েছে এগুলো পুরো অপচয় হয়েছে এবং এগুলো ছিল সোকল মেগা প্রজেক্ট এবং মেগা 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 করাপশন হয়েছে এগুলো নিয়ে। পাশাপাশি চিত্র হলো ঢাকা শহরে কোনো রাস্তা নেই যেখানে ফুটপথ আছে, কোনো রাস্তা নেই যেখানে দিয়ে হাঁটা যায়, মানুষ হাঁটতে পারবে না, কোনো রাস্তা নেই, সব রাস্তা ভেঙে গেছে, কিন্তু ওগুলি মেরামত করা হয়নি। এইটা একটা স্ট্র্যাটেজি ছিল, তারা উন্নয়ন 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 বলে আর এই বড় বড় বিল্ডিং বানানো আর এগুলি করে নাই। রাইট, আমি আমার বক্তব্য আর খুব বেশি দীর্ঘ করব না। রিফর্মসের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে আমার একটা নিজস্ব মতামত আছে এবং সেটা আমি আইনের কথা, নতুন আইনের কথা বলে আমি আটকে উঠি। আপনারা আবারও প্রশ্ন করি, আপনারা কি আমার সাথে আছেন? নতুন আইনের কথা বললে, নতুন কোনো বিষয়ের কথা হলে আমি আটকে উঠি। আমার এক্সপিরিয়েন্স, আমার সারা জীবনে অবজারভেশন হলো এটার মধ্যে ভালো কিছু থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। যেমন কাস্টমসে একটা আইন হয়েছিল, একীভূত আইন। এইটা করে কাস্টমসে এককালে একটা ডিপার্টমেন্ট ছিল যে অত্যন্ত দক্ষ, অত্যন্ত কি বলে হাইলি প্রফেশনাল ছিল, এইগুলি চলে গেছে। এখন দক্ষতা অর্জনের পথ ছিল, তারা বন্ধ হয়ে গেছে। উদাহরণ দিই, আপনাদের কাজে লাগবে, জানলে কাজে লাগবে। যেমন কাস্টমসে আগে কি হতো, ফর এক্সাম্পল চিটাগং কাস্টম হাউস অ্যাপ্রেজার নিয়োগ হতো, নিয়োগটা ভালো হতো, পিএসসির মধ্যে নিয়োগ করা হতো, সে জয়েন করতো, সে বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে কাজ করতো। আজকে এক বছর এই গ্রুপ, এক বছর ওই গ্রুপ, আর এক বছর এরকম করে সে 15, 20, 25 বছর কাজ করতো। কাজ করতে করতে ট্যারিফের 99টা চ্যাপ্টার সম্পর্কে সে একটা এক্সপার্ট হয়ে যেত, ইম্পোর্ট পলিসি সম্বন্ধে এক্সপার্ট হতো, কাস্টমস অ্যাক্ট সম্বন্ধে এক্সপার্ট হতো, রিফান্ড রিবেট সম্বন্ধে সে এক্সপার্ট হতো, এক্সপোর্ট সম্বন্ধে সে জানতো, এগুলি সে জানতো। এবং সে এই জানাটাই কিন্তু শেষ না, ওটা ছিল উৎস জ্ঞান অর্জনের। এবং তার থেকে কিভাবে যারা নতুন সহকারী কমিশনার বা কালেক্টর ছিল, তারা আমি আমার হোসেন আহমেদ, এই মিসবাহ ছিল, আমরা খুলে গেছি। যখন ফাইল আসতো, ফাইলে ওই যে অ্যাপ্রেজার প্রিন্সিপাল নোট দিত, সেই নোটে পণ্যের ক্লাসিফিকেশন, ভ্যালুয়েশন আসপেক্ট, ইম্পোর্ট আসপেক্ট, এগুলো চমৎকার তথ্য থাকতো, ওগুলি আমরা পড়েছি। তো আমরা সাবপার্সন পয়েন্টে কিন্তু আমরা কাজ শিখেছি। এখন হচ্ছে কি, একীভূত আইন করে করা হয়েছে কি, এখন আর অ্যাপ্রেজার নাই, প্রিভেন্টিভ অফিসার নাই, ইন্সপেক্টর নাই, এখন এআরও। এখন এআরও আজকে কাস্টমার যে চিটাগাং আছে 1 বছর, এরপরে চলে যাবে নর্থ বেঙ্গলে চলে যাবে ওখানে। তো নর্থ বেঙ্গলে যে কাজ করতে যায়, এখানে যেটি শিখলো এটা ভুলে গেল। আর কাস্টমসের কাজ এমন যে এটা 1 বছরে আপনি খুব তেমন কিছু শিখতেই পারবেন না, এটা তো সমুদ্র, অনেক কিছু। তো ওই কিন্তু একীভূত আইন করে এটা শ্বাস করা হয়েছে। আমি যখন ঢাকা কাস্টমার কমিশনার, তখন খায়রুজ্জামান চৌধুরী চেয়ারম্যান ছিলেন, আমি তাকে বলছিলাম, স্যার এই একটা বাতিল করতে হবে। আমি গ্রাউন্ডে তৈরি করেছিলাম, যেমন প্রতিবন্ধকতা তার তৈরি করতে পারবে অ্যাসোসিয়েশন, আমি অ্যাসোসিয়েশন কর্মকর্তা ডেকেছি, দেখো এটা কিন্তু ভালোর জন্য হয় নাই, এটা আমাদের ক্ষতি হচ্ছে। তো বলছে, স্যার আপনি যদি করতে পারেন আপত্তি নেই, আনফর্চুনেটলি আমার এরপরে ট্রান্সফার হয়ে গেছে, আমি কিছু করতে পারি নাই। তো আমি আরেকটা উদাহরণ দিব, এটা হয়তো স্যার এই কমিশনও আছেন, যে এনবিআরে যে কমিশন করা হয়েছে সেখানে অনেক প্রস্তাব যাচ্ছে। আমি কিন্তু এই ব্যাপারেও চিন্তিত, স্যার কিছু মনে করবেন না, আমি চিন্তিত কারণ হলো কি, আপনার নতুন কিছু করতে গেলে, রিফর্মস করতে গেলে এর কিন্তু কস্ট আছে, কস্ট আছে কি, ওটাকে বুঝতে হবে, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওটা ইমপ্লিমেন্টেবল কি না, আমাদের কালচারের সাথে যায় কিনা, আপনাকে অনেক কিছু দেখতে হবে। যেমন চিটাগং কাস্টমার্সকে 2 ভাগ করা হয়েছিল, এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হয়েছিল না, আপনারা জানেন তো কাস্টমার্স করা জানেন তো, আমার আমলে করা হয়েছে, বাট আই ডিডন্ট হ্যাভ এনি রোল। আমি এর বিপক্ষে, কারণ আমি মনে করি এক্সিস্টিং সিস্টেমে বসে সব কিছু করা সম্ভব। কেন সম্ভব, একটু পরে আসছে। আমি বিচার করছি, উল্টো করছি। আমি দেখলাম যে এটা এক্সপোর্ট ইম্পোর্ট করার ফলে ঠেলাঠেলি হচ্ছে, জুডিশিয়ালে মারামারি হচ্ছে, কাস্টমসে গেট ডিভিশন আছে, আর গেট ডিভিশন ওটা কি ইম্পোর্ট দেখবে না এক্সপোর্ট দেখবে, তারপরে কোনো ইনফরমেশন থাকলে ওটা নিয়ে কে করবে কারাকারি। তারপরে আবার 5 বছরের মধ্যে আমি প্রস্তাব দিয়েছিলাম, 5 বছরের মধ্যে এটা বাতিল করার এক করা হয়েছে, মানে ওইটা কারণে। এখন এনবিআর সম্পর্কে আমার প্রশ্ন, আমার আশঙ্কা যে এই চেঞ্জেস ফর দ্য সেই চেঞ্জ কোনো কাজ হবে না।
আপনার এক্সিস্টিং সিস্টেমে থেকে অনেক অনেক কিছু করার আছে। এটার সাথে আমি সাপ্লিমেন্ট করি আমার মূল আলোচনায় আসছি। যেমন কাস্টমস কিন্তু নতুন কোনো বিষয় না, কাস্টমসের বাজেট প্রণয়ন নতুন কোনো বিষয় না। কাস্টমসের ইতিহাস 4500 বছরের ইতিহাস। ফিরআউনদের আমলে কাস্টম ছিল, ফিরআউনদের আমলে নীল নদের পাড়ে কাস্টম চেক পয়েন্ট ছিল, সিরিয়াতে পালমিরাতে কাস্টম হাউস ছিল। এরপরে শত শত বছর, হাজার হাজার বছর ধরে কাস্টমসের বাজেট তৈরি হয়েছে। এটা যুগে যুগে পরীক্ষা নিরীক্ষা একটু পূর্ণতা পেয়েছে। উপমহাদেশে বিভিন্ন শাসকদের আমলে বাজেট হয়েছে। ইংরেজদের 200 বছরের বাজেট হয়েছে অনেক। 47 সাল থেকে 71 সাল পর্যন্ত অনেকগুলো বাজেট হয়েছে। আমাদের 72 সাল থেকে গত বছর পর্যন্ত অনেকগুলো বাজেট হয়েছে, 52টা বাজেট হয়েছে। তা আমি বললাম যে বাজেটের ব্যাপারে অভিজ্ঞতার কোনো অভাব নাই, বাজেটের তেমন দোষও নেই। বাজেট কেউ একা করে না, বাজেট কিন্তু কেউ একা করে না। তবে একা করলে কোনো দোষও নাই, একা করলে দোষ নেই। আমি একটু উদাহরণ দিই। যেমন বাজেটে একাল আছে, বাজেটে সেকাল আছে। বাজেটের সেকাল বলতে আমি 42 বছর আগে চলে যাই। 42 বছর আগে এনবিআরে আমি তখন এই ভ্যাটের সেকেন্ড সেক্রেটারি পলিসি ছিলাম। ফার্স্ট সেক্রেটারি ছিল আরেকজন ভদ্রলোক, আর মেম্বার ছিলেন আমাদের সম্মানিত মাননীয় স্মরণীয় হান্নান সাহেব। এটা হলো 92 সালের বাজেট। 91 সালে ভ্যাট হলো। ভ্যাট হওয়ার পরে ভ্যাট একটা নতুন সিস্টেম, নতুন আইন, কেউ কিছু জানে না। আপনারা যদি শুনতে না চান আমি খুব সংক্ষেপ করে শেষ করে দেই। আচ্ছা, সংক্ষেপ করছি। তো 91 সালে ভ্যাট হলো। ভ্যাটের কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় নাই, নিবন্ধন হয় নাই, তালিকাবদ্ধ হয় নাই, রিটার্ন কীভাবে দিতে হবে জানে না, ইনভয়েস কীভাবে চালু করতে এগুলি জানে না। ব্যবসায়ীদের মধ্যে অনেক ক্ষোভ, অনেক কিছু জমা হয়ে আছে। আমাদের বাজেট করা শেষ হয়ে গেল। ফাইনাল যে মিটিং হয়, যে মিটিংয়ে চেম্বার, সকল চেম্বার থাকে, ফেডারেশনাল চেম্বার থাকে। ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তখন সাইফুর রহমান সাহেব, আর তখন বোধহয় সচিব ছিলেন ডক্টর মশিউর রহমান সাহেব। আমরা মিটিং গেলাম, আপনার ফেডারেশনের কনফারেন্স রুমে ফাইনাল মিটিং হবে। আমরা ভীত সন্ত্রস্ত যে এটা আন্দোলন হবে, মনে হয় ভ্যাট টিকবে না, হয়তো ভ্যাট এটা বাতিল হয়ে যেতে পারে যদি বাধাটা এরকম প্রচণ্ড হয়। ফেডারেশনের প্রেসিডেন্ট দাঁড়ালেন। ওনার অবয়বটা আমার মনে আছে, নাম মনে নাই, লম্বা চওড়া, অনেক দাঁড়িয়ে ছিলেন, স্বাস্থ্য ভালো। উনি দাঁড়িয়ে বললেন যে ভ্যাট করেছে হান্নান সাহেব, ভ্যাট করেছে হান্নান সাহেব। এটা যদি হান্নান সাহেব করেছে এতে খারাপ কিছু নাই, অতএব ভ্যাটের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। যারা বাজেট করেন তার জন্য আমার পরামর্শ হলো যে তাদের জন্য পরামর্শ হলো যে আপনারা করেন, নিজের কাজ নিজে করেন, দায়িত্ব নিয়ে করেন, স্বচ্ছতার সাথে করেন, এবং করার সময় একটা কথা, দুইটা বেসিক কথা মনে রাখেন যে আপনি যে করছেন ন্যায় বিচার করতে চান, আপনি যে করছেন আল্লাহ দেখছেন। আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনি বিশ্বাস করেন যে এগুলো দিজ আর বিং রেকর্ডেড, এবং ওইটি আমরা আপনার আমল নামা, ওইটার ভিত্তিতে আপনার বেহেশত বা দোজখ হবে। এটা মনে রাখেন, আপনার কাজ সহজ হয়ে যাবে, কাজে বরকত হবে। আমি উপসংহার করছি। উপসংহার করে আমার কিছু পরামর্শ আছে এনবিআরের জন্য। বাজেটে অনেক সময় বাজেটে ডুজ অ্যান্ড ডোনস আছে। যেমন বাজেটের সময় একটা টেন্ডেন্সি ছিল সব কাজ বাজেটের সময় করা, এগুলি করা ঠিক না। যেমন গত বাজেটে অনেকগুলো 70টার মতো এসআরও করা হয়েছে। আবার আইনের সংশোধন করা হয়েছে, একটা আইনের সংশোধন করা হয়েছে 66টা। এই যে আমি আইনের কথা বলছিলাম, শুনেন, একটা আইনে যদি 66টা সংশোধনী করা হয়, সেই 66টা সংশোধনীতে আরেকটা আইন হতে পারে। তাহলে আমি এমন আইন কেন করবো যেটা 66টা সংশোধন লাগবে 1 বছরের মধ্যে? এগুলি এই জন্য বলে আইন খালি উল্টাপাল্টা আইন করার কোনো দরকার নেই। আইন কম করেন, এবং যেগুলো বাজেটে, যে কার্যক্রম বাজেটে পরে করা যায়, আগে করা যায়, সেগুলো আগে পরে করেন। বাজেটকে সিম্পল রাখেন। বাজেটে শুধু আইন প্রণয়ন এবং আইনের সংশোধনী এগুলো রাখেন, বাকি কাজ আগে পরে করেন, কাজ সহজ হবে। আর বাজেটের কার্যকারিতা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাজেটের কার্যকারিতা প্রদান করা হয়, বাজেটের কার্যকারিতা প্রদান করা হয় 2 ভাগে।
একটা অংশ কিছু দফা, যেমন গত বাজেটে 19টা দফার কার্যকারিতা করা হয়েছে বাজেট ঘোষণার দিন থেকে, 6 জুন থেকে, আর বাকিগুলো করেছে 1 জুলাই থেকে। এবং এটা ঠিক না, আমি বলি এইটাও অন্যায়, এইটাও সেলফ ডিফিটিং। আমার বাজেট হলো যে বছরে, আমি পিছনের তারিখে যে আমি কেন এটা কার্যকারিতা দিব, আমি বোঝাতে পারছি আপনাদেরকে। বাজেট হলো 1 জুলাই থেকে ইফেক্টিভ হবে, আপনি গত বছর তার 6 জুন যদি ইফেক্টিভ দেয়, তাহলে এটা কি হলো? এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তো এই জন্য বলবো যে সকল বাজেটে কার্যকারিতা দেওয়া উচিত 1 জুলাই থেকে। এবং এখানে জাতীয় রাজস্বটা হারানোর তেমন কিছু নাই, হারানোর বেশি কিছু নাই। এই জন্য যে বাজেটে যেমন শুল্ক হার বাড়ানো হয়, কমানো কিন্তু হয়, প্লাস মাইনাস করলে এই ইম্প্যাক্ট হবে খুবই কম। যাই হোক, আমার অনেক কিছু বলার ছিল, আর বলবো না, আর বক্তারা আছেন। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে আমার কথা শুনেছেন। এবারে সর্বশেষ ব্যবসায়ী ভাইদের জন্য কিছু উপদেশ আছে, যে আপনারা এনবিআর ওয়েবসাইটটা দেখেন, ওয়েবসাইটে আপনার অনেক উপকার হবে। সংস্কার অলরেডি করা হয়েছে, যেমন অ্যাডভান্স রুডিং করা হয়েছে। অ্যাডভান্স রুডিংয়ের সুবিধা আপনারা নেন। আপনার ক্লাসিফিকেশনের ডিসপিউট হলো বাংলাদেশে সবচেয়ে বেশি ডিসপিউট হয়, আপনি অ্যাডভান্স রুডিং আগে করিয়ে নেন। এনইপি দেখেন, এনইপিতে আপনার এফএকিউ আছে 140টা, ওর মধ্যে আপনার অনেক জবাব অনুমতি আপনি পাবেন। এনিওয়ে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আমি দুঃখিত যে আমি অনেক সময় নিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, উপস্থিত সুধীমণ্ডলী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত ব্যবসায়ীদের ভিতরে একটা জবাবদিহিমূলক সৎ ব্যবসায়ী সমাজ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন বিগত দিনগুলোতে, এবং এখানে কিন্তু ওই কিভাবে দুর্নীতি, কিভাবে অনৈতিক পরিবেশে আমরা এসে পৌঁছেছি, এই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজগুলো আমাদের যারা সদস্য তারা যাতে সৎভাবে ব্যবসা করেন এবং একটা জবাবদিহি থাকে। জবাবদিহি না থাকার কারণে অর্থ উপার্জনের কম্পিটিশনে তারা নৈতিকতা বোধ আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে কিছুটা হারিয়ে ফেলেছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে ভাষার মাস, 1952 সালের শহীদদের স্মরণে এবং স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, এবং সাথে সাথে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে পরিবেশ আমাদের সামনে এসেছে, এখানে যারা শাহাদত বরণ করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখি দুর্নীতি একটা জাতিকে ধ্বংস করে দেয়। কিছুদিন আগে, প্রায় বছরখানিক আগে দেখলাম নরওয়ে বোধহয় তাদের জেলখানা ছিল, জেলখানায় তাদের লোক কয়েকদিন নাই, এখন সেই জেলখানা ওটাকে অন্য কাজে ব্যবহার করার চিন্তা করেছে তারা। অপরদিকে এই তো আমার পাশে আব্দুল হক ভাই আছেন, উনি জাপানের অনেকদিন ছিলেন। ওখানে ওরা মিথ্যে কথা কিভাবে বলে, কেন বলে মিথ্যে কথা, এইটা তাদের একটা মানে দেখেন, আমি বলতে চাচ্ছি যে নৈতিকতা বোধ। আমাদের আজকে যে আলোচনা আমরা করলাম, এখানে উপস্থিত যারা আছেন, আমাদের যে সম্পদ, কালকে আমি একটা চিন্মৈত্রী হলে একটা কনফারেন্স ছিল, সেখানে আমি স্পিকার গেস্ট ছিলাম। এখানে একজন বললেন যে আমাদের সাগরে যেগুলোকে আমরা বলি আগাছা, আমাদের দৃষ্টিতে আগাছা, এই আগাছা বিদেশিদের সাংঘাতিক পুষ্টিকর খাদ্য।
মানে আমাদের দেশের যে সম্পদ। এরপরে এখানে তো আমার ওইদিকে থেকে শুরু করে নাম নিলাম না, এই জন্য যে অনেকক্ষণ প্রায় দেখেন 2.5 ঘন্টা আপনারা অপেক্ষা করেছেন। দেখেন এসিআরবি ইউকে থেকে, এগুলো আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা সামনে কত সমৃদ্ধ। হ্যাঁ, এবং আমরা আমাদের যে ম্যান পাওয়ার, আমেরিকায় 51টা স্টেট, সেখানে ম্যান পাওয়ার মাত্র 34 কোটি, আর আমাদের মাত্র ছোট্ট একটা দেশ, ম্যান পাওয়ার হলো আমাদের 18 কোটি 20 কোটি। এখানে এত সুন্দর একটা পরিবেশে এটাকে যদি আমরা যদি এটাকে এই জনশক্তি সারা দুনিয়ায় আমাদের এই ছেলেপেলেগুলো অনেক ভূমিকা রেখে যাচ্ছে, এটাকে যদি আমরা ট্রেনিং এবং রিসার্চ গবেষণায়, এই যে যারা বাজেট তৈরি করবেন গবেষণা, আমাদের ছেলেপেলেগুলোকে গবেষণায় উদ্বুদ্ধ করুন মেহেরবানি করে। এরপরে হলো দুর্নীতি মুক্ত নৈতিকতা সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থার জন্য বাজেটে রাখো, সেখানে অর্থ ব্যয় করলে পরে আলটিমেটলি পুরো জাতি উন্নতির দ্বার প্রান্তে, চরিত্রটা যদি ঠিক হয় তাহলে মানুষের অন্যান্য দিকগুলিও ঠিক হবে। সর্বশেষে আমি এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমাদের এই প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সময় দিয়েছেন, আর বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের বলছি, আপনারা আমাদের এই কথাগুলো জাতির সামনে, দেশের সামনে, সমাজের সামনে মেহেরবানি করে তুলে ধরুন। দেশ উন্নয়নে, বাংলাদেশ উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।